Hope you guys are well and good. সবাই কি আমার ভয়েস শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানো। ভয়েস কি শুনতে পাচ্ছ? ক্লাস রেকর্ড হচ্ছে, আজকে ক্লাসটা পুরোটাই রেকর্ড হবে। আর আজকে ক্লাস এটা কোনো ফেসবুক গ্রুপে যাচ্ছে না, আজকে ক্লাসটা হচ্ছে শুধু আমরা মানে এখন থেকে পরবর্তী প্রতিটা ক্লাস জুমেই হবে। আর আমাদের আইডি পাসওয়ার্ড যখনই পরিবর্তন হবে আমি সাথে সাথে তোমাদেরকে এসএমএস দিয়ে জানিয়ে দিব যে আইডি পাসওয়ার্ড যদি পরিবর্তন হয়। আইডি পাসওয়ার্ড মানে জুমের আইডি পাসওয়ার্ড। আর আরেকটা হচ্ছে আচ্ছা আচ্ছা এখানে কিছু প্রাথমিক প্রশ্ন আসতেছে, আমি দেখতেছি যে প্রাথমিক প্রশ্ন হচ্ছে ওয়ালাইকুম সালাম ভাই, রেকর্ড ক্লাসগুলো কি আমরা পাবো? না, ইম্পসিবল। রেকর্ড ক্লাস এটা সবার জন্য প্রযোজ্য না। আমি আবারও বলেছি, এখনো বলছি যে যেই ক্লাসগুলো তুমি গুরুতর কারণে মিস করবা, যে ক্লাসগুলো তোমাদের মিস হবে, আমি শুধু সেই লেকচারগুলা তোমাদেরকে মেল করে পাঠিয়ে দিব। মানে যারা যারা মিস করবা শুধু তাদের ইমেইলে পাঠাবো। এটা প্রত্যেকটা ক্লাসের কোনো রেকর্ড আমি দিচ্ছি না। আচ্ছা, কারণ রেকর্ড দিলে প্রবলেম হচ্ছে যে তোমরা ক্লাসের ব্যাপারে সিরিয়াস থাকো না, এটা একটা বিষয়। সো আমি একদম বাধ্যতামূলক ভাবে আমি সিরিয়াস করাইতে চাই যে ক্লাস যদি করো তাহলে জানতে পারবা, শিখতে পারবা। আর ক্লাস যদি কোনো কারণে মিস করো তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে মানে অল্টারনেটিভ ব্যবস্থা থাকবে, কিন্তু পরপর যদি 3টা ক্লাস মিস করে ফেলো, পরপর 3টা ক্লাস মিস করেছো, তাহলে সেই ক্ষেত্রে চতুর্থ ক্লাস থেকে আর রেকর্ড কপি পাবা না। এই নিয়মগুলো একটু মেনে চলবা। আচ্ছা, আর আমি ঘোষণা দিয়েছি যে তোমার ফেব্রুয়ারি 5 তারিখ হচ্ছে সর্বোচ্চ ডেডলাইন। আজকে হচ্ছে 2 তারিখ, 3, 4, 5, সর্বোচ্চ 5 তারিখের মধ্যেই তোমাদের ঠিকানায় তোমরা লেকচারের হার্ড কপি গুলা পাবা, লেকচারের হার্ড কপি পাবা। ততদিন পর্যন্ত আমরা যে কাজটা করব যে আগামী 3 দিন আমরা আপাতত পিডিএফ লেকচার শিটের পিডিএফ কপিটা আমি গুগল ক্লাসরুমে আপলোড করে দিব। তোমরা গুগল ক্লাসরুম থেকে আপাতত পিডিএফটা একটু দেখতে থাকো, ঠিক আছে? আর মিনহোয়াইল তোমাদের কাছে 10টা লেকচার শিট একটা সেট একসাথে চলে যাবে, বাসায় চলে যাবে। আচ্ছা, আর আরেকটা তথ্য, আচ্ছা ওরিয়েন্টেশন ক্লাস এটা মিস করার কিছু নাই, কারণ ওরিয়েন্টেশন ক্লাসে আমরা তেমন কিছুই পড়ি নাই, জাস্ট হচ্ছে আমরা আলোচনা করছিলাম কোন দিন ক্লাস হবে। সো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। ওরিয়েন্টেশন নামটাই হচ্ছে তোমার মানে পরিচিতি, ঠিক আছে? সো পরিচিতিমূলক ক্লাসে আসলে কোনো আলোচনা হয় না, এটা মাথায় রাখবা। আচ্ছা, আরেকজন এখানে লিখেছো যে স্যার বিইউপির জন্য, হ্যাঁ এটা একটা বিষয় যে বিইউপির জন্য তুমি কিভাবে প্রস্তুতি নিবা। আচ্ছা, এখানে কারা কারা বিইউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, খুব ভালো মানের একটা বিশ্ববিদ্যালয়, যে এখানে কারা কারা আবেদন করতে চাও একটু হাত তোলো দেখি। বিইউপি তে কারা কারা পরীক্ষা দিবা? সংখ্যার উপর ডিপেন্ড করে আমি তোমাদেরকে সাজেশন প্রোভাইড করব। মাশাআল্লাহ, এটা তোমাদের প্রথম পরীক্ষা তাই না? বিইউপিটা হচ্ছে তোমাদের প্রথম পরীক্ষা। তাহলে এই পরীক্ষায় ভালো করা বা খারাপ করা অনেক কিছু ডিপেন্ড করে কিন্তু। সো আমি চাই অন্তত পরীক্ষা করার জন্য হলেও তোমরা বিইউপি তে পরীক্ষা দিবা। আর বিইউপি এর জন্য আমি তোমাদের একটা ক্লাস কন্ডাক্ট করব, সেটা হচ্ছে সেপারেট ক্লাস। একটা না, সরি, দুটো ক্লাস, ঠিক আছে? এর মধ্যে একটা ক্লাস হচ্ছে ফেসবুক গ্রুপে হবে, আর আরেকটা ক্লাস হচ্ছে মানে তোমাদের শুধু তোমাদের জন্য জুমের মধ্যে হবে, ঠিক আছে? দুটো ক্লাস আমি কন্ডাক্ট করব বিইউপি এর জন্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ, এখানে অনেকে ইন্টারেস্ট দেখিয়েছো। তোমরা কোনো টেনশন নিও না, বিইউপি এর জন্য আমি আলাদা ম্যাটেরিয়ালস প্রিপেয়ার করেছি। বিইউপি এর ম্যাটেরিয়ালস সম্পূর্ণ আলাদা কিন্তু, কারণ আমরা জানি যে বিইউপি এর প্রশ্নের প্যাটার্ন গুলো একটু ডিফারেন্ট হয়। সো আমরা ওই প্যাটার্নই মূলত আমরা ক্লাসটা সাজিয়েছি এবং ওই প্যাটার্ন আমরা ক্লাসটা করব, ঠিক আছে? বিইউপি নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা, এটা এটা হয়ে যাবে, বিইউপি হয়ে যাবে, ডোন্ট বি ওরিড। যদি তোমরা ঠিক মতো মানে গাইডলাইনটা ফলো করো তাহলে হবে, ইংরেজি অংশটা, বাকিগুলো জানি না। আচ্ছা, আমার একজন জিজ্ঞেস করতেছে এফবি গ্রুপের নাম কি, চিন্তা করছো? মানে এ কি স্বামী বিদেশ নাকি? এফবি গ্রুপ হচ্ছে এইচএসসি ইংলিশ অ্যানালাইসিস, ওই যে ইংলিশ অ্যানালাইসিস যে গ্রুপটা আছে, এইচএসসি ইংলিশ অ্যানালাইসিস, এইচএসসি ইংলিশ অ্যানালাইসিস, ওটা দিয়ে সার্চ দিবা পেয়ে যাবা। তাহলে ভাইরা আমরা কথা না বাড়াই, আসো আমরা তাহলে ক্লাসটা স্টার্ট করি। আমরা গতকালকের ক্লাসে যে আলোচনাটা করেছিলাম
যেহেতু আমাদের গতকালকে ক্লাসটা জাস্ট স্টার্টিং ক্লাস ছিল, আমরা দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে তোমার এই কোর্স প্ল্যানটা আমরা গতকালকে দেখেছিলাম, এবং প্রতিটা ক্লাসের শুরুতেই আমরা কোর্স প্ল্যানটা একটু দেখে নিব যে আজকে ক্লাসে কি কন্টেন্ট রয়েছে, আজকে আমাদেরকে কি পড়তে হবে। তো গতকালকে ক্লাসের মধ্যে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ডিসকাশন বা হাই ফ্রিকোয়েন্সি কোয়েশ্চেন্স। আলোচনাগুলো ছিল হচ্ছে নাউন্স থেকে, ঠিক আছে, অর্থাৎ নাউন্স, কাউন্টেবল, আনকাউন্টেবল, এই বিষয়গুলো হচ্ছে আমরা আলোচনা করেছিলাম। আচ্ছা, আজকের ক্লাসে আমরা বলেছি যে একটু গুরুত্বপূর্ণ একটা ম্যাটার নিয়ে আজকে আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে ডিটারমিনার্স, কোয়ান্টিফায়ার্স। এটা ভেরি ইম্পর্টেন্ট, এবং গত বছর কিন্তু তোমার এই টপিকটা থেকেই প্রশ্ন এসেছিল, এই টপিকটা থেকেই প্রশ্ন এসেছিল। যেমন আমি তোমাদেরকে দেখাই, যারা আমি শুধু এক্সকিউজ মি, ক্লাসের ম্যাটারটা আমি অবশ্যই একটু সেপারেট করে ফেলছি আর কি। আচ্ছা আচ্ছা, আমরা সবাই একটু স্ক্রিন থেকে খেয়াল করি। গত বছর তোমার মানবিকে বি ইউনিটে তোমার ডিটারমিনার থেকে প্রশ্ন ছিল, এই যে এটা কিন্তু তোমার খ ইউনিটের প্রশ্ন, এটা তোমার ডিটারমিনার থেকে ছিল। আবার ইভেন তোমার ডি ইউনিটেও ডিটারমিনার থেকে প্রশ্ন ছিল। সি ইউনিটের প্রশ্নটা ডিটারমিনার, বাট ওখানে আসলে কোয়ান্টিফাই রিলেটেড। সো তার মানে বি, সি, ডি, ইভেন এ ইউনিট, ঠিক আছে, সকল ইউনিটের মধ্যে আমাদের ডিটারমিনার এবং কোয়ান্টিফায়ার এটা হচ্ছে একটা কমন টপিক, যে টপিক থেকে প্রতি বছর প্রশ্ন হয়, প্রতি বছর। তার মানে আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ তোমরা ইভেন বিইউপির মধ্যে একটা প্রশ্ন পেতে পারো ইনশাল্লাহ, ঠিক আছে। সো আমরা আজকে, তুমি খেয়াল করবা যে নামটা শুনে মনে হচ্ছে একটু কঠিন, নামটা শুনে মনে হতে পারে কঠিন, যে কোয়ান্টিফায়ার্স, নামটা শুনে একটু কঠিন মনে হতে পারে। ডিটারমিনার্স মনে হতে পারে যে এটা তো একটু কঠিন বা একটু পেঁচানো বা কনফিউজিং, বাট আসলে ডিটারমিনার ঠিক ততটুকুই তুমি পড়বা যতটুকু তোমার পরীক্ষার জন্য প্রয়োজন। শুরুতে আমি তোমাদেরকে হাই ফ্রিকোয়েন্সি কোয়েশ্চেন্স এর আন্ডারে বিগত বছরে সকল ইউনিভার্সিটির প্রশ্নগুলো একটু দেখো, মানে একটু ওভারভিউ করো। এটা লেকচার শিটের মধ্যে আমি তোমাদেরকে অ্যাড করার ট্রাই করতেছি, দিয়ে দিব, এটা লেকচার শিটে থাকবে। বাট আপাতত তোমরা একটু খেয়াল করো যে এই যে এখানে একটু খেয়াল করে দেখো, এখানে প্রচুর প্রশ্ন আছে। এই যে সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়, এই যে প্রশ্ন, সরকারি এবং মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, এই যে, ঠিক আছে। এখন আমরা এটা তোমাদেরকে সলভ করার জন্য বলি নাই, আমি জাস্ট বললাম যে খালি একটু চোখের দেখাই দেখে নাও যে আসলে এই টপিকটার ওয়েট কতটুকু, ঠিক আছে, ডিটারমিনার টপিকটার ওয়েট কতটুকু। আচ্ছা, তো আপাতত কেউ কোনো টেক্সট করবা না প্লিজ, ঠিক আছে, তোমাদের প্রশ্নের উত্তর আমি দেবো, কিন্তু আপাতত একটু অবজার্ভ করো, স্ক্রিনটা দিকে খেয়াল করো। তুমি দেখো যে সকল ভার্সিটি, ঢাকা ভার্সিটি খ ইউনিট, ঢাকা ভার্সিটি ঘ ইউনিট, ঠিক আছে, রাজশাহী ভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা ইউনিভার্সিটি, মানে প্রত্যেকটা ইউনিভার্সিটির মধ্যে দেখো কি পরিমাণ প্রশ্ন তোমার ডিটারমিনার এবং কোয়ান্টিফায়ার থেকে এসেছে, কি পরিমাণ প্রশ্ন ডিটারমিনার এবং কোয়ান্টিফায়ার থেকে এসেছে। তার মানে ডিটারমিনার বা কোয়ান্টিফায়ার এই টপিকটাকে যদি আমরা ঠিক মতো বুঝে নিতে না পারি, এই প্রশ্নগুলো সলভ করতে পারবো না। তো আমি তোমাদেরকে যে কয়েকটা কনসেপ্ট নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব, এই কয়েকটা কনসেপ্ট যদি তোমার মাথায় ঢোকে, তাহলে এখানে যতগুলা প্রশ্ন তুমি দেখতে পাচ্ছ, যত শত প্রশ্ন হোক না কেন, শত শত প্রশ্ন, কোনো প্রবলেম নাই, তুমি সলভ করতে পারবা, ঠিক আছে, এবং সেটা বুঝে বুঝেই সলভ করতে পারবা, না বুঝে না। তো আসো আমরা তাহলে কনসেপ্টটা একটু গভীরে যাওয়ার ট্রাই করি, আমরা একটা একটা করে দেখব। ফার্স্টে আমার প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ মিন বাই ডিটারমিনার্স এন্ড হোয়াট ইজ মিন বাই কোয়ান্টিফায়ার্স, এই দুটার মধ্যে ডিফারেন্সটা কি? আমরা সবাই একটু স্ক্রিনের দিকে খেয়াল করি, সবাই স্ক্রিনের মধ্যে একটু খেয়াল করো যে ডিটারমিনার্স এবং কোয়ান্টিফায়ার্স, আমরা জানি যে মূলত এরা উভয়ই নির্দেশের কাজে ব্যবহৃত হয়, কোনো কিছু নির্দেশ করে। ডিটারমিনারও নির্দেশ করে, কোয়ান্টিফায়ারও নির্দেশ করে, বাট এই দুইটা নির্দেশের মধ্যে ডিফারেন্স হচ্ছে, একটা শুধু নির্দেশেই ব্যবহৃত হয়, আর অপরটা পরিমাণ বা সংখ্যা নির্দেশ করতে ব্যবহৃত হয়। যেমন ধরো আমি যদি বলি আই লাইক দ্যাট বয়, আই লাইক দ্যাট বয়, তার মানে আমি এখানে দ্যাট দ্বারা কিন্তু আসলে একটা সংখ্যা নির্দেশ করেছি, রাইট? আচ্ছা, এক্সকিউজ মি, এক্সকিউজ মি,
আচ্ছা দেখো, আমরা এখানে দ্যাট দ্বারা কিন্তু জাস্ট একটা সংখ্যা নির্দেশ করেছি, সরি জাস্ট নির্দেশ করতে ব্যবহৃত করেছি যে আই লাইক দ্যাট বয়। এখানে দ্যাট বলতে কাকে বোঝাচ্ছে? দ্যাট বলতে ওই ছেলেটাকে বোঝাচ্ছে। কিন্তু আমি যদি বলি আই লাইক সাম বয়েজ, এখানে সাম দ্বারা কিন্তু শুধু নির্দেশ করছে না, বরঞ্চ বয়ের একটা সংখ্যা বুঝাইতেছে। এখন তুমি যদি বলো আই হ্যাভ মাচ ওয়াটার, তার মানে তোমার কাছে যথেষ্ট পরিমাণ পানি রয়েছে। আই হ্যাভ মেনি পিপল, তোমার কাছে যথেষ্ট সংখ্যক মানুষ রয়েছে। তার মানে মেনি অথবা মাচ এরা কিন্তু একটা সংখ্যা বা পরিমাণ নির্দেশ করতেছে। যেই ডিটারমিনার গুলা সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে ওই ডিটারমিনার গুলাকে আমরা বলবো কোয়ান্টিফায়ার। আর যারা সংখ্যা পরিমাণ নির্দেশ না করে শুধু নির্দেশই করবে তারা হচ্ছে ডিটারমিনার। তাহলে এখন তোমাকে কিছু ইউনিভার্সিটির মধ্যে কিন্তু ভাইবাও আছে। এখন ভাইবাতে তোমাকে যদি প্রশ্ন করে যে ডিটারমিনার এবং কোয়ান্টিফায়ারের মধ্যে পার্থক্য বলো, আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষায় কিন্তু এই টাইপের প্রশ্ন হয় যে ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ ভার্বের পার্থক্য বলো, ডিটারমিনার কোয়ান্টিফায়ারের পার্থক্য বলো। তখন তোমাকে এই জিনিসটা এভাবে লিখে দিতে হবে যে ডিটারমিনার শুধু নির্দেশ করে আর কোয়ান্টিফায়ার নির্দেশ ছাড়াও সংখ্যা বা পরিমাণ সম্পর্কে ধারণা দেয়। দ্যাটস ইট। এখন ওভারঅল ডিটারমিনার বা কোয়ান্টিফায়ার গুলাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতেছি। তোমরা একটু খেয়াল করো যে যত ধরনের ডিটারমিনার বা কোয়ান্টিফায়ার আছে, স্ক্রিন থেকে একটু খেয়াল করো। আমি এটা তোমাদের লেকচার শিটে দিয়ে দিয়েছি, সো তোমাদের জাস্ট আপাতত একটা স্ক্রিনশট নিয়ে রাখলেই চলবে, কারণ লেকচার শিটের মধ্যে এটা আছে। ঠিক আছে, এটা খাতায় লেখার কিছু নাই। ফার্স্টে দেখো আর্টিকেলস। বাচ্চারা একটু খেয়াল করবা, যত আর্টিকেলস আছে আমরা জানি ডেফিনেট, ইনডেফিনেট, এ এন্ড দি, এরা সবাই কিন্তু ডিটারমিনার। তারপর হচ্ছে পজেসিভ। আমরা জানি যে প্রোনাউনের কয়েকটা কেস হয়, যার মধ্যে একটা কেস হচ্ছে প্রোনাউনের পজেসিভ কেস। এরা সবাই কিন্তু ডিটারমিনারের কাজ করে, যে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, এরা সবাই কিন্তু ডিটারমিনার, কারণ এদের পরে নাউন বসে। তারপর দেখো ডিমনস্ট্রেটিভ যারা আছে, ডিমনস্ট্রেটিভ মানে দিস, দ্যাট, দিস, দোজ, এই যে এরা সবাই ডিটারমিনার। ইন্টারোগেটিভ হুইচ, এটা ডিটারমিনার। নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ যারা আছে, যেমন 2, 3, 4, 5, 6, মানে যারা সংখ্যা, কার্ডিনাল নাম্বার, এরা সবাই কিন্তু ডিটারমিনার। কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ, মূলত এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে এরা সবাই হচ্ছে কোয়ান্টিফায়ার। এখানে যাদেরকে দেখতে পাচ্ছ এরা সবাই হচ্ছে কোয়ান্টিফায়ার, মানে এরা সবাই সংখ্যা বা পরিমাণ সম্পর্কে ধারণা দেয়, এবং এই কোয়ান্টিফায়ার থেকেই সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন তুমি পরীক্ষার মধ্যে পাবা। যেমন এখানে ফিউ, লিটল আছে, তাই না? তারপর হচ্ছে তোমার এনাফ আছে, সাম আছে, সেভারেল আছে, অ্যামাউন্ট আছে, তাই না? তো এগুলা থেকে তোমার প্রশ্ন হয়। তারপর দেখো ডিস্ট্রিবিউটিভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিস্ট্রিবিউটিভ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইচ, এভরি, আইদার, নাইদার, ঠিক আছে? তো এখান থেকেও তোমার আবার প্রশ্ন হয়। সো এখন আমরা কয়েকটা ভাগে ভাগ করি, মূলত এতগুলা ডিটারমিনার কি আমরা পড়বো, নাকি যেগুলা প্রয়োজন আমরা সেগুলা পড়বো? আমরা প্রথমে একটু ট্রিপল স্টার ভাগ করে নিই, যে আমাদের পরীক্ষার জন্য কোনগুলা না পড়লেই নয়, বাধ্যতামূলক। এর মধ্যে প্রথমে হচ্ছে ট্রিপল স্টার, এই যে কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ যা দেখতে পাচ্ছ, এরা সবগুলো আমাদেরকে জানতে হবে, মেনি, মাচ, ফিউ, লিটল, সাম, এনি। আর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ট্রিপল স্টার, ইচ, এভরি, আইদার, নাইদার। মূলত এই দুটো পার্ট থেকেই 100% নিশ্চিত থাকো তুমি প্রশ্ন পাবা, হয় কোয়ান্টিটি থেকে পাবা অথবা ডিস্ট্রিবিউটিভ থেকে পাবা। এর বাইরে থেকে যদি প্রশ্ন হয় তাহলে সেটা হবে আর্টিকেলস। তাহলে এরপর আমি ট্রিপল স্টার দিচ্ছে হচ্ছে এই যে আর্টিকেলস। এই তিনটার বাইরে সাধারণত ডিটারমিনার থেকে প্রশ্ন হয় না। যেহেতু আমি বিগত প্রায় 15-20 বছরের প্রশ্ন আমি তোমার থরলি অ্যানালাইসিস করেছি, ব্যাপকভাবে অ্যানালাইসিস করার পরে আমি যেটা ডিসিশনে পৌঁছেছি সেটা হচ্ছে মূলত আমরা যদি এই তিনটা পার্ট নিয়ে কাজ করি তাইলেই এনাফ। আর এই তিনটা পার্টের মধ্যে আবার একটা কথা আছে, মানে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা আজকের ক্লাসে কোয়ান্টিটি বা কোয়ান্টিফায়ার টাইপের যে ডিটারমিনার গুলো আছে এগুলোর ব্যবহারটা আমরা দেখব, ডিস্ট্রিবিউটিভের যে ব্যবহারগুলো আছে এটা আমরা দেখব। আর এই যে আর্টিকেলস যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের সেপারেট একটা লেকচারের মধ্যে দেয়া আছে, সেপারেট লেকচার। আমি লেকচারটা তোমাদেরকে একটু দেখাই। এই যে আমাদের কোর্স প্ল্যানটা দেখতে পাচ্ছ, কোর্স প্ল্যানে একেবারে দেখো তোমার হচ্ছে আর্টিকেলসটা দেয়া আছে হচ্ছে তোমার এই যে দেখো লেকচার নাম্বার 6, সবাই একটু খেয়াল করো, এই যে লেকচার নাম্বার 6 খেয়াল করছো? এই লেকচার নাম্বার 6 এর মধ্যেই দেখো এই যে আর্টিকেলস, খেয়াল করছো? এই যে আর্টিকেলস লেকচার নাম্বার 6 এর মধ্যে দেয়া আছে। তার মানে লেকচার নাম্বার 6 এ গিয়ে সেশন 2 নম্বর সেশন লেকচার নাম্বার 6 এ গিয়ে আমরা আর্টিকেলসটা পড়বো, ঠিক আছে? বাট আজকে আমাদের আর্টিকেলস নিয়ে না পড়লেও চলবে। আজকে আমরা দেখবো হচ্ছে আর্টিকেলস ছাড়া যেগুলো আছে সেগুলো আজকে ক্লাসে আমরা একটু দেখবো। তো আমরা তাহলে ক্লাসটা বিসমিল্লাহ বলে দেখতেছি, যে আমরা প্রথমে একটু স্টার্ট করব।
যেই ডিটারমিনার গুলো দরকার সেগুলোকে আমি 3 থেকে 4টা ভাগে ভাগ করেছি। আমরা পরীক্ষার জন্য যে ডিটারমিনার গুলো স্টাডি করব সেগুলোকে আমি 3 থেকে 4টা ভাগে ভাগ করেছি। প্রথম যে ভাগটা আমরা দেখব, মেনির সাথে মাছের একটা ঝামেলা হয় সেটা, মেনি মাছের সাথে এ লটস অফ প্ল্যান্টি অফ এদের একটা ঝামেলা হয় সেটা। তার মানে মেনি মাছ এ লটস অফ প্ল্যান্টি অফ এদের ইন্টারনাল ডিফারেন্স গুলো আমাদেরকে বুঝতে হবে। দেন হচ্ছে তোমার কখন হচ্ছে তুমি সাম বলবা, কখন তুমি এনি বলবা, সাম ভার্সেস এনি। এই টপিক থেকে গেল বছরই প্রশ্ন এসেছে তোমার বি ইউনিটে, তার মানে এই বছর অন্যান্য ইউনিটের জন্য এটা মারাত্মক ইম্পর্টেন্ট। আবার ফিউ লিটল, এটা একটা হট টপিক। ফিউ লিটলের অনেক ধরনের ভ্যারিয়েশন হয়। ফিউ আছে, এ ফিউ আছে, অনলি এ ফিউ আছে, ভেরি ফিউ আছে, নট এ ফিউ আছে, ফিউয়ার আছে, লেস আছে, লিস্ট আছে, ফিউয়েস্ট আছে, মানে ফিউয়ারের নানামুখী প্রয়োগ আছে। বাট আমরা কিভাবে এই প্রশ্নগুলো দেখবো সেটা। আর লাস্টে সেটা হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ যে অ্যাডজেক্টিভ গুলো আছে বা ডিস্ট্রিবিউটিভ যে ডিটারমিনার গুলো আছে এগুলোর প্রয়োগ, মানে ইচ এভরি আইদার নাইদার এদের প্রয়োগ। এই কয়েকটা আইটেম হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক, এবং যদি আমরা এগুলো বুঝে নিতে পারি আমাদের আর কিছু লাগবে না। এর বাইরে তুমি পড়তে পারো কিন্তু কোনো কাজে আসবে না, মানে হুদাই তুমি অপ্রয়োজনীয় বিষয় না পড়ে যেটা প্রয়োজনীয় সেই বিষয়ে তুমি বেশি করে প্রশ্ন সলভ করো, অপ্রয়োজনীয় বিষয়গুলো একটু স্কিপ করার ট্রাই করতে হবে। তো এই জন্য আমরা প্রথমে চলে আসতেছি হচ্ছে মেনি মাচ এ লটস অফ প্ল্যান্টি অফ। আচ্ছা, শুরুতে আমি তোমাদেরকে এই প্রশ্নগুলো সলভ করার আগে যে কোনো একজনকে আমি বলবো একটু ক্লাসে একটু কথা বলতে হবে, 1 মিনিট একটু কথা বলতে হবে। যে কোনো একজন একটু হাত তুলে দেখি কে কথা বলতে চাও। আমি দেখতে পাচ্ছি এখানে 2 জন হাত তুলেছো। চৈতি আগে হাত তুলেছে, তারপর হচ্ছে সিরাজুল ইসলাম, ফাহিম আরবি, নাজবুল হাসান, অনেকে হাত তুলেছো। চৈতি, তোমাকে আমি আনমিউট দিয়েছি, তুমি শুনতে পাচ্ছ? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা 1 মিনিট, আমার এখানে মেবি সাউন্ডটা পাচ্ছে না কেন। হ্যাঁ চৈতি, শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ, এবার আমি শুনতে পাচ্ছি। তো তুমি আমাকে একটু বলো দেখি যে মেনি শব্দটার বাংলাটা কি বলতো? মেনি এটার বাংলাটা কি? মানে মেনি কম নাকি বেশি? মেনি মানে কি কম নাকি বেশি? বেশি। আচ্ছা, মাচ কম নাকি বেশি? বেশি। এ লট অফ কম নাকি বেশি? বেশি। লটস অফ কম নাকি বেশি? বেশি। প্ল্যান্টি অফ কম নাকি বেশি? বেশি। তাহলে এখানে যতগুলো ডিটারমিনার দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা ডিটারমিনারের বাংলা কি ভিন্ন ভিন্ন নাকি বাংলা সেম? বাংলা হচ্ছে সেম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে অপশনে ধরো সবগুলাই দেয়া আছে, ডেফিনেটলি তখন আমাদের একটা প্রবলেম ফেস করবো আমরা যে আসলে কখন আমরা কোনটা নিব, কোন সিচুয়েশনে কোনটা নিব, কারণ প্রত্যেকটার বাংলা তো কাছাকাছি। মেনির বাংলা যা, এ লট অফ এর বাংলাও কিন্তু তা। এখন আমি যদি বলি যে আই হ্যাভ এ লট অফ পিপল, আবার আমি বললাম আই হ্যাভ মেনি পিপল, কোন বাক্যটা কারেক্ট? আই হ্যাভ মেনি পিপল। আই হ্যাভ এ লট অফ পিপল, আবার আমি বললাম আই হ্যাভ মেনি পিপল, কোন বাক্যটা কারেক্ট? কেউ মেনি বলবে পিপল। প্রথমটা কারেক্ট, কেউ বলবে দ্বিতীয়টা কারেক্ট, কেউ বলবে জি দুইটাই স্যার। কারেক্ট, কিন্তু আমি বলবো তোমার বেসিক হচ্ছে ইনকারেক্ট। অর্থাৎ আগে বেসিকটা ডেভেলপ করার পরে তারপর তুমি বলবা যে কোনটা কারেক্ট, আই হ্যাভ এ লট অফ পিপল নাকি আই হ্যাভ মেনি পিপল। তো সেই জন্য আমি প্রথমে তোমাদেরকে একটু সুযোগ দিচ্ছি প্র্যাকটিসের জন্য, যার যে বেসিক আছে সেই অনুযায়ী এই হাই ফ্রিকোয়েন্সি কোয়েশ্চেন্স গুলো একটু সলভ করে ফেলো। ঠিক আছে, এখানে মধ্যে টোটাল আমি প্রশ্ন দিয়েছি 10টা প্রশ্ন দেখতে পাচ্ছ। এই 10টা প্রশ্নের জন্য তোমরা সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় নিবা। পারো বা না পারো উত্তরগুলো একটু খাতার মধ্যে লিখে ফেলো যে কোনটার অ্যান্সার কত, পারো বা না পারো। আমি একটু স্ক্রিনটা বড় করে দিচ্ছি। এই পর্যায়ে চৈতি তুমি একটু মিউটে চলে যাও। আচ্ছা, স্ক্রিনটা আমি একটু ফার্স্টে আমরা একটু ভেঙে ভেঙে করি, কেমন? একটু ভেঙে ভেঙে করি। ফার্স্টে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত করো, 1 থেকে 5 একটু ভেঙে ভেঙে করো, 1 থেকে 5। স্ক্রিনটা বড় করে দিয়েছি দেখো। 1 থেকে 5। টাইম স্টার্ট।
আচ্ছা, আশা করা যায় যে তোমরা অলরেডি সবাই ট্রাই করেছো 1 থেকে 5 পর্যন্ত। এখন এই পর্যায়ে আমি ইনভাইট করছি হচ্ছে আলামিনকে। আলামিন, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। তুমি খুব দ্রুত খালি সঠিক উত্তরগুলা বলবা যে 1 নম্বরে কোনটা দাগিয়েছো। স্যার সি, বি নাম্বার, বি 2 নাম্বারটা বি। আচ্ছা 1 মিনিট ধরো। 1 নম্বরটা সি দাগিয়েছো। আচ্ছা, নেক্সট 2 নাম্বার। বি। 1 মিনিট। এটার উত্তর বলছো সি, আর 2 এর উত্তর বলছো বি। আচ্ছা ফাইন, নেক্সট। 3 এরটা বি। 3 এরটা বলেছো বি। নেক্সট। 4 নাম্বার। সরি, 4 নাম্বার তো দেখতেছি। ও দেখতেছি। নট মেনি অফ। নট সি। মেনি অফ, সি। নেক্সট। লাস্টের 3টা 5 নাম্বার, 5 নাম্বার। ডি, ডি। 5 নম্বরের ডি। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ আলামিনকে, ধন্যবাদ। এখন বাকি সবাই ট্রাই করবা হচ্ছে 6 থেকে 10। 6 থেকে 10 টাইম স্টার্ট। 1 থেকে 5 কোনটা হয়েছে কোনটা হয় নাই সেটা আমরা পরে দেখব। এখন 6 থেকে 10 সময় শুরু। ছয় থেকে 10। আচ্ছা, জাইদ হাত তুলেছো। জাইদ, তুমি কি বলতে চাচ্ছ 6 থেকে 10? স্যার একটু বাকি আছে স্যার। আচ্ছা, করে ফেলো, করে ফেলো, করে ফেলো, করে ফেলো। শিহাব চ্যাট বক্সের মধ্যে তুমি দিচ্ছ 6 নম্বরের উত্তরটা বলেছো না? আচ্ছা, 7 নম্বরের উত্তরও বলেছো। দেখা যাক কোনটার অ্যান্সার কি হয়। আচ্ছা, তো আমরা তাহলে এই পর্যায়ে যে একজন সানজিলা শারমিন স্বর্ণা, তুমি একটু বলো দেখি 6 থেকে 10 পর্যন্ত অ্যান্সার কি হবে? স্যার 6 নাম্বার হচ্ছে মাছ, বিদেশি। মানে উত্তরটা বলবা বি। আচ্ছা, তারপর হ্যাঁ। 7 এর উত্তর, 7 এর উত্তর ডি। মানে কোনটা? মানে এ বি সি ডি 1 2 3 4 কোনটা? 4। বুঝি না, 4। আচ্ছা, নেক্সট 8 নাম্বার। 8 এর মোর। 8 এর মোর। আরে বাবা, 1 2 3 4 কত নাম্বার? 4। 4। 4 আচ্ছা, নাম্বার হবে। 4। হ্যাঁ, নেক্সট। তারপর হচ্ছে 9 নাম্বার। 9 নাম্বারে স্যার 3 নাম্বার হবে। সি। আচ্ছা, নেক্সট লাস্ট 10 নাম্বার। হচ্ছে এ, আই মিন 1 নাম্বার হবে। 10 এর এ। আচ্ছা, 1 নাম্বার হবে। ওকে ফাইন। আচ্ছা, 10 নাম্বারটা এটা ভুলবশত এখানে চলে আসছে। 10 নাম্বারটা যাবে হচ্ছে, এটা এখানে থাকবে না। 10 নাম্বারটা যাবে হচ্ছে এখানে। ঠিক আছে, ফিউ বা লিটল এর ক্যাটাগরিতে চলে যাবে, এটা এখানে থাকবে না। আচ্ছা, তো আমরা এটা এখান থেকে বাদ দিয়ে দিই, এখানে নিয়ে গেলাম। আচ্ছা, তো যাই হোক, এখানে পার্টিসিপেন্ট যারা অলরেডি কথা বলেছে তারা কিন্তু সবগুলোর উত্তর করার ট্রাই করেছে। এখন প্রথমে আমরা যে কাজটা করব, মেনি এবং মাছের অ্যাডভান্সড বেসিকটা আমরা একটু ডেভেলপ করব, যে আসলে এখান থেকে প্রশ্ন সলভ করার জন্য আমাদের কি কি জানতেই হবে। প্রথমে তোমরা একটু খাতার মধ্যে একটু লিখে রাখো, মেনি প্লাস 1 নম্বর দিয়ে লেখো। সবাই খাতার মধ্যে একটু লিখবা, প্রত্যেকেই খাতার মধ্যে একটু লেখো যে 1 নম্বর দিয়ে লেখো। ওয়েট, শূন্যস্থান
প্লাস প্লুরাল কাউন্টেবল নাউন। 2 নম্বর দিয়ে লেখো শূন্যস্থান প্লাস আনকাউন্টেবল নাউন। 3 নম্বরে লেখো। আচ্ছা, ফার্স্টে প্রথমটাই লেখো যে শূন্যস্থান প্লাস প্লুরাল কাউন্টেবল, আর পরেরটা লেখো শূন্যস্থান প্লাস আনকাউন্টেবল। এরপরে শূন্যস্থান প্লাস নাম্বার। আচ্ছা, 4 নম্বরে শূন্যস্থান প্লাস সিঙ্গুলার কাউন্টেবল নাউন। আচ্ছা, প্রাথমিকভাবে এই 4টা প্যাটার্ন একটু খাতার মধ্যে উঠাই ফেলো। সরাসরি যে প্যাটার্নের প্রশ্ন হয় আর কি, এই 4টা প্যাটার্ন একটু খাতার মধ্যে উঠিয়ে ফেলো ফার্স্টে। আচ্ছা, আশা করি সবাই খাতার মধ্যে একটু উঠাইছো। যে মনে রাখবা, তুমি যদি দেখো যে শূন্যস্থানের পরে যে নাউনটা আছে ওটা একটা প্লুরাল নাউন, আর কাউন্টেবল নাউনই কেবল প্লুরাল হয়, আনকাউন্টেবল নাউন তো আর প্লুরাল হয় না। তাহলে যদি আমি শূন্যস্থানের পরে একটা প্লুরাল নাউন পাই, অর্থাৎ যেই নাউনের সাথে এস বা ইএস আছে, এরকম কোন নাউন যদি আমরা পাই, তাহলে অবশ্যই আমরা এখানের মধ্যে মেনি বসাবো। এই যে মেনি। আবার আমরা চাইলে এখানের মধ্যে এ লট অফও বসাতে পারি, বাট এটা পরের বিষয়, আমরা এই লট অফে পরে যাচ্ছি। ফার্স্টে আমরা একটু জেনে নেই যে শূন্যস্থানের পরে প্লুরাল নাউন আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা মেনি বসাবো। ঠিক আছে? আচ্ছা, যদি শূন্যস্থানের পরে আনকাউন্টেবল নাউন থাকে, আনকাউন্টেবল নাউন মানে তোমরা তো জানো যেটাকে গণনা করা যায় না, এরকম কোন একটা নাউন আছে, তখন আমরা বলবো হচ্ছে মাছ। তাহলে এখানে বেসিকটা হচ্ছে মেনির পরে প্লুরাল নাউন হয় আর মাছের পরে আনকাউন্টেবল নাউন হয়। কিন্তু কখনো কখনো তোমরা এরকম প্রশ্ন ফেস করবা, ধরো এরকম একটা প্রশ্ন দেয়া আছে যে ড্যাশ 100 স্টুডেন্টস were present in my class। দেখো এরকম একটা প্রশ্ন দেয়া আছে, ড্যাশ 100 স্টুডেন্টস were present in my class। এখন তোমরা এখানের মধ্যে কোনটা বলবা, মেনি বলবা নাকি মাছ বলবা? একটু কমেন্ট বক্সে জানাও দেখি। ড্যাশ 100 স্টুডেন্টস were present in my class, কোনটা বলবা, মেনি নাকি মাছ? আচ্ছা, এখানে কেউ বলতেছে মেনি, কেউ বলতেছে মাছ, কেউ বলছে মেনি, কেউ বলছে মাছ, কেউ বলছে মেনি, কেউ বলছে মাছ, কেউ আবার বলেছে মেনি অফ। ঠিক আছে, মেনি অফ। আচ্ছা, কেউ আবার এস মেনি বলতেছে। আচ্ছা, তো এখানে ম্যাক্সিমামই হচ্ছে তোমার 99% স্টুডেন্ট তোমরা উত্তর দিচ্ছ হচ্ছে মেনি অথবা মাছ, দুটার যে কোনো একটা। 99% স্টুডেন্ট তোমরা উত্তর দিচ্ছ মেনি অথবা মাছের যে কোনো একটা। মজার বিষয় হচ্ছে তুমি যদি এখানে মেনি বসাও, দেখো কেমন যেন একটু বেখাপ্পা লাগে। ধরো আমি এখানে মেনি বসাইলাম, মেনি 100 স্টুডেন্টস, শুনতে কিন্তু ভালো দেখায় না। আবার ধরো তুমি এখানে মাছ বসাও, মাছ 100 স্টুডেন্টস, তাও কিন্তু শুনতে ভালো দেখায় না। তার মানে এখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে এই 100 কথাটাকে নিয়ে। 100 মূলত হচ্ছে একটা নাম্বার, একটা সংখ্যা। তো আমাদের এই যে 3 নাম্বার বেসিকটার দিকে একটু তাকাও, দেখো এখানে শূন্যস্থানের পরে কিন্তু একটা নাম্বারের কথা বলা আছে, এই যে নাম্বার। যদি আমরা দেখি যে শূন্যস্থানের পরে একটা নাম্বার আছে, এই যে 100, এটা কিন্তু একটা নাম্বার, তাহলে শূন্যস্থানের মধ্যে আমরা বসাবো এস মেনি এস অথবা মোর দেন, এই দুটার যে কোনো একটা। তার মানে এখানে মেনি বা মাছ হবে না, এখানে হবে এস মেনি এস। ঠিক আছে, তাইলে আমরা 1 নম্বরের মধ্যে আমরা লিখবো হচ্ছে মেনি প্লাস প্লুরাল, 2 নম্বরের শূন্যস্থানে হবে মাছ প্লাস আনকাউন্টেবল, আর 3 নম্বর শূন্যস্থানে হবে এস মেনি এস প্লাস নাম্বার, এস মেনি এস প্লাস নাম্বার। কখনো কখনো তোমরা দেখবা এস মেনি এস এর অল্টারনেটিভ হিসেবে প্রশ্নের অপশনে মোর দেন দেয়া আছে, তার মানে যেটাই আছে ওটাই অ্যান্সার হবে। তুমি বলতে পারো as many as 100 students were present, অথবা তুমি বলতে পারো more than 100 students were present। বুঝতে পারছো বিষয়টা? এখন আমাকে তোমরা একটু বলবা 4 নম্বরের ক্ষেত্রে আসলে কি হইতে পারে। দেখো, যদি তোমরা দেখো যে শূন্যস্থানের পরে সিঙ্গুলার কাউন্টেবল নাউন দেয়া আছে, দয়া করে বইলো না যে সিঙ্গুলার কাউন্টেবল নাউন মানে তো ভাইয়া আনকাউন্টেবল নাউন, মোটেও তা না। আমি কিন্তু বলে দিয়েছি কাউন্টেবল নাউন এবং সেটা সিঙ্গুলার ফর্মে আছে। যেমন ধরো আমি যদি এভাবে বলি যে ড্যাশ এ বয় ওয়াজ
সুইমিং ইন দ্য রিভার। আচ্ছা দেখো এ বয়, এটা কিন্তু একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন। আমি এখানের মধ্যে কোনটা নিব, দেখা যাক কি বলতেছো তোমরা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা এখানের মধ্যে অ্যান্সারটা হবে হচ্ছে মেনি। বোঝা গেছে বিষয়টা, অ্যান্সারটা হবে মেনি। অর্থাৎ আমরা মনে রাখি যে আমরা জানি যে মেনির পরে কিন্তু কি হয়, দেখো দেখি, শুধু মেনি যদি থাকে, শুধু মেনির পরে হয় প্লুরাল নাউন, কিন্তু মেনির সাথে যদি আবার এ থাকে, মেনি এ কিংবা মেনি এন, তখন সেটা হয়ে যাবে আবার সিঙ্গুলার কাউন্টেবল নাউন। তাহলে আমরা বুঝতে পারলাম যে মেনির পরে সিঙ্গুলার নাউনও হয়, মেনির পরে প্লুরাল নাউনও হয়। যদি আমরা দেখি যে তোমার ওই যে মেনির পরে হচ্ছে তোমার এই যে সিঙ্গুলার দেয়া আছে, ঠিক আছে, তাহলে আমাদেরকে এ কথাটাকে যোগ করতে হবে, মানে মেনি এ প্লাস সিঙ্গুলার নাউন। বোঝা গেছে বিষয়টা, কি বলতে হবে, মেনি এ প্লাস সিঙ্গুলার নাউন। তাহলে ধরো আমি এই জায়গাটার মধ্যে 4 নম্বরে আমরা লিখতে পারি কি, মেনি এ, এই যে মেনি এ, কিংবা মেনি এন, মেনি এন। তার মানে এলিফ্যান্ট, এলিফ্যান্ট থাকলে তো আমরা অ্যানই বলবো, তাই না, মেনি অ্যান এলিফ্যান্ট এভাবে বলতে হবে। বয় থাকলে আমরা এ বলবো, মেনি এ বয়। তো মেনি এ অথবা মেনি এন থাকলে নাউনটা হবে সিঙ্গুলার, আর শুধু মেনি থাকলে নাউনটা হয়ে যাবে প্লুরাল। এখন তুমি যদি একটু উল্টায় দাও, একটু উল্টায় দাও, এখানে আছে মেনি এ, বাট তুমি যদি বলো এ মেনি, তাহলে কি হবে বলো দেখি। ধরো আমি যদি এভাবে বলি 5 নম্বরে, আমি বললাম এ মেনি, এই যে এভাবে বললাম এ মেনি। মনে রাখবা এ মেনি বললে সবকিছু প্লুরাল হয়ে যাবে, অর্থাৎ এ মেনি বললে হবে প্লুরাল নাউন, এই যে প্লুরাল নাউন, আর পরবর্তী ভার্বটাও হয়ে যাবে প্লুরাল। তাহলে আমি এই যে দেখো দুটো বাক্য তোমাদেরকে দেখাচ্ছি, একটা হচ্ছে মেনি এ বয় ওয়াজ সুইমিং ইন দ্য রিভার, এই যে এটা মেনি এ বয় ওয়াজ সুইমিং ইন দ্য রিভার। আরেকটা হতে পারে এরকম, এ মেনি বয়েজ ওয়ার সুইমিং ইন দ্য রিভার। এখন আমি স্টেপ বাই স্টেপ বুঝাই, মানে যেখানে যতটুকু তোমার বোঝার প্রয়োজন সেখানে আমি ততটুকুই তোমাকে বোঝাবো, কিন্তু আমি এখানের মধ্যে এটা অনুবাদের সময় আমি সেম প্যাটার্নটাকে তোমাকে আবার ট্রান্সলেশন মেকিং এর জন্য আরো প্র্যাকটিক্যালি দেখাবো, যে মেনি এ দিলে এটার বাংলা মিনিংটা কি হয়, আর এ মেনি দিলে বাংলা মিনিংটা কি হয়। এটা অনুবাদ যখন শেখাবো তখন তোমাদের কাজে আসবে। এ মেনি বললে মিনিং হবে একটা, মেনি এ বললে মিনিং হবে আরেকটা। আমি যদি বলি মেনি এ বয় ওয়াজ সুইমিং ইন দ্য রিভার, তার মানে যে বয়টা সুইমিং করতেছে তাকে তুমি চেনো। কিন্তু আমি যদি বলি এ মেনি বয়েজ ওয়ার সুইমিং, তার মানে যারা সুইমিং করতেছে তাদেরকে আমি চিনি না, এরা হয়তো তোমার আশেপাশের কোনো এলাকার ছেলে পেলে সাঁতার কাটতেছে, মিনিং কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বাট এখন যদি আমি আবার অনুবাদেও তোমাদেরকে হিট করি তাহলে প্রবলেম আছে। বোঝা গেছে বিষয়টা? তো সেই জন্য আমি যতটুকু দরকার এমসিকিউ পার্টে আমাদের দরকার কিন্তু শুধু সঠিক উত্তরটা বের করা, জাস্ট সঠিক উত্তরটা বের করা, এখানে সময় নষ্ট করা যাবে না। তো সেই জন্য আমার যতটুকু দরকার আমি ঠিক ততটুকুই তোমাকে দেখাচ্ছি, কারণ তুমি কম করে দেখো বাট পারফেক্টলি দেখো, যাতে তুমি দেখার সাথে সাথে প্রশ্ন সলভ করতে পারো, ঠিক আছে? আচ্ছা এখন একটা ঝামেলাটা হচ্ছে, আমরা জানি যে প্লুরাল নাউন থাকলে মেনি হয়, তাহলে এ লট অফ, লটস অফ, প্ল্যান্টি অফ, এদের পরে কি হবে? তো আমরা এই ক্ষেত্রে একটু 6 নাম্বার দিয়ে একটু লিখে রাখবো, 6 নাম্বার দিয়ে একটু লিখবো যে শূন্যস্থান প্লাস কাউন্টেবল অবলিক আনকাউন্টেবল। মনে রাখবা কাউন্টেবল অথবা আনকাউন্টেবল যে কোনো নাউনের সাথেই এ লট অফ কথাটা বসতে পারে, এ লট অফ কিংবা প্ল্যান্টি অফ, এরা কাউন্টেবল আনকাউন্টেবল যে কোনো নাউনের সাথেই বসতে পারে। যেমন ধরো আমি যদি বলি এ লট অফ ওয়াটার, এ লট অফ ওয়াটার এটা যেমন কারেক্ট, আবার এ লট অফ পিপল এটাও কিন্তু কারেক্ট। এ লট অফ ড্যামেজ এটা যেমন কারেক্ট, এ লট অফ বুকস এটাও কিন্তু কারেক্ট। তার মানে এ লট অফ, লটস অফ, প্ল্যান্টি অফ, এদের পরে কাউন্টেবল আনকাউন্টেবল যে কোনো নাউনই বসতে পারে। বোঝা গেছে বিষয়টা? তো এখন প্রবলেম হচ্ছে অপশনে যদি দুটোই থাকে তখন তুমি কি করবা, এটা হচ্ছে ঝামেলা। অপশনে ধরো দুটোই দেয়া আছে, তখন তুমি কোনটা সিলেক্ট করবা, এটা কিন্তু একটা ঝামেলা। তাহলে সেই জন্য এখন আমরা যে কাজটা করব, আমরা সবাই একটু স্ক্রিন থেকে খেয়াল করি। ধরো আমি যদি এভাবে লিখি যে আই হ্যাভ নট ড্যাশ বুকস ইন মাই লাইব্রেরি, আই হ্যাভ নট ড্যাশ বুকস ইন মাই লাইব্রেরি। তো এখন অপশনের মধ্যে ধরো আমি দিলাম অপশন নাম্বার এ তে, ধরো আমি দিলাম কি মেনি, অপশন নাম্বার বি তে দিলাম হচ্ছে
এ লট অফ। অপশন নাম্বার সি তে আছে লটস অফ, অপশন নাম্বার ডি তে আছে প্ল্যান্টি অফ। এখন বাচ্চারা আমাকে বলো দেখি যে এই পর্যায়ে এটাই কিন্তু কনফিউজ করে, তাই না? এটাই কিন্তু কনফিউজ করে। একজন এখানের মধ্যে লিখেছো যে স্যার এটাই হচ্ছে কনফিউশন তৈরি করে। রাইট, আই নো ইট। আমাদের প্রশ্নগুলাই তো হাই ফ্রিকোয়েন্সি, একটু বুঝতে হবে। দেখো এখানের মধ্যে লেখা আছে বুকস, এই দেখো এখানে লেখা আছে কি বুকস। বুকস কিন্তু অবশ্যই একটা কাউন্টেবল নাউন। তো আমরা জানি যে কাউন্টেবল নাউনের সাথে এখানে যাদেরকে দেখতে পাচ্ছ এরা সবাই কিন্তু কাউন্টেবল নাউনের সাথে বসে। মেনিও বসে, এ লট অফও বসে, লটস অফও বসে, প্ল্যান্টি অফও বসে, সবাই কাউন্টেবল নাউনের সাথে বসে, তাই না? তাহলে এখন আমি এখানে কাউন্টেবল একটা প্লুরাল নাউন পেয়েছি, এখন আমি মূলত কোনটা নেব? ফার্স্টে আমরা একটু ভোটাভুটি করে ফেলি, তোমরা একটু নিজেরা একটু মতামত দাও দেখি কোনটা হতে পারে। লটস অফ, আচ্ছা ফাইন। প্ল্যান্টি অফ, মেনি, মেনি 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 মেনি, এ লট অফ, লটস অফ, গুড। আচ্ছা প্ল্যান্টি অফ, আচ্ছা ফাইন। অনেকেই পার্টিসিপেট করতেছো, সেজন্য ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা তো আমরা লটস অফ, তাই তো? একজনে আবার দুইটা উত্তর দিয়েছে, মানে তার আসলে একটা দিয়ে হয় না, তার দুইটা লাগে। তার বিও অ্যান্সার ডিও অ্যান্সার, সে দুইটা বলতেছে। এ লট অফ প্ল্যান্টি অফ, এটা কোনো কথা বলো? দুটা কি হয়? হ্যাঁ, আরে যে কোনো একটা, যে কোনো একটা, দুইটা তো না, তাই না? বিএনপিও লাগবে, আওয়ামী লীগও লাগবে। আচ্ছা এ দেখো আরেক বেদবি দিছে এসিডি, মানে মেনি লটস অফ প্ল্যান্টি অফ, তার দুইটা দিয়েও হয় না, তার তিনটা লাগবে। চিন্তা করছো কত বড় খারাপ। আচ্ছা আরেকজন লিখছে হ্যাঁ প্ল্যান্টি অফ। আচ্ছা ফাইন, তাহলে বাচ্চারা এবার আসো আমরা একটু বুঝে নিই যে আসলে কোনটা নেব। ওরে খাইছে, আরেকজনে লিখছে সব হবে। এটা কেডা কইছে, একটু নামটা দেখি তো। ও ফাহিম আরবি, আরে খাইছে, দেখছো অবস্থাটা? ফাহিমের মানে আসলে একজন দুইজন না, তার একদম চারজনই লাগবে। বিষয়টা বুঝতে পারছো? ইসলাম ধর্মের সুন্নত পালন করতেছে, তার চারটাই লাগবে। আচ্ছা এবার তোমরা একটু খেয়াল করে দেখো তো, যেটা বলতেছিলাম যে এই সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা আকিব, আকিব লিখছে স্যার সবগুলাই কারেক্ট। ও তুমিও ফাহিমের দলে পাড়া দিছো, তাই না? সবগুলাই কারেক্ট, মানে আইসি একজন, তার মানে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের মাথায়। হ্যাঁ আচ্ছা, তো দেখা যাক আসলে কোনটা কারেক্ট। আচ্ছা তোমাদের কি মনে হয়, আমার অ্যাটিটিউড দেখে কি মনে হচ্ছে যে এখানে যে কোনো একটা কারেক্ট হবে নাকি একাধিক কারেক্ট হবে? কি মনে হয়? একজন লিখছে স্যার এ বাদে সব হবে, মানে এই যে এটা বাদ দিয়ে সবগুলো হবে। বুঝতে পারছো? এখন মজার বিষয় হচ্ছে সবগুলা বাদ দিয়ে এটাই হবে। বুঝতে পারছো বিষয়টা? একজন বলেছে যে অপশন নাম্বার এ বাদ দিয়ে সব হবে, আমি বলবো সবগুলা বাদ দিয়ে অপশন নাম্বার এ হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন হবে? তোমরা সবাই একটু খেয়াল করে দেখো যে এই সেন্টেন্সটা এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? এই বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ? মানে হা বোধক বাক্য নাকি না বোধক বাক্য, কিছু একটা বলবা তো। না বোধক বাক্য মানে নেগেটিভ সেন্টেন্স, তাই তো? খাতার মধ্যে লিখে রাখো, নেগেটিভ বাক্যেই কেবল মেনি বা মাছ বসে, আর অ্যাফার্মেটিভ বা হা বোধক বাক্যে এ লট অফ, লটস অফ, প্ল্যান্টি অফ এরা বসে। পয়েন্ট নাম্বার 1, 1 নম্বর পয়েন্টে খাতায় লেখো। এটা কিন্তু লেকচার শিটে আবার লিখে দেই নাই, সো খাতার মধ্যে একটু লিখে নিতে হবে, একটু লিখে নাও যে পয়েন্ট নাম্বার 1 দিয়ে খাতার মধ্যে একটু লেখো যে নেগেটিভ বাক্যে মেনি বা মাছ বসে, কিন্তু পজিটিভ বা অ্যাফার্মেটিভ বাক্যে এ লট অফ, লটস অফ, প্ল্যান্টি অফ বসে। পয়েন্ট 1 লেখা শেষ হলে আমাকে একটু বলবা। আচ্ছা আমি আবারও বলছি যে এখানে তাসফিয়া তানজিন, তাসফিয়া তানজিন সে লিখেছে যে আরেকবার বলার জন্য সাম্য সৃষ্টি। আচ্ছা আমি আরো একবার বলছি শোনো, যে অ্যাফার্মেটিভ বাক্যে মানে হা বোধক বাক্যে, হা বোধক বাক্যে, সরি না বোধক বাক্যে, নেগেটিভ, সরি নেগেটিভ বাক্যে মেনি বা মাছ বসে। লিখে রাখো নেগেটিভ বাক্যে মেনি বা মাছ বসে। নেগেটিভ, নেগেটিভ বাক্যে মেনি বা মাছ বসে,
কিন্তু অ্যাফার্মেটিভ বাক্যে মানে হা বোধক বাক্যে এ লটস অফ প্ল্যান্টি অফ তারা বসে, মানে বাকি সবাই হা বোধক বাক্যে বসবে। এখন প্রবলেম হচ্ছে ধরো একটা বাক্য হচ্ছে তোমার নেগেটিভ বাক্য, কিন্তু অপশনের মধ্যে মেনি কথাটা নাই। ধরো এই যে এই সেন্টেন্সটা আমরা সবাই বুঝতে পারতেছি যে এখানের মধ্যে নট হচ্ছে একটা নেগেটিভ টার্ম। সবাই একটু খেয়াল করে দেখো, এখানে নট হচ্ছে একটা নেগেটিভ টার্ম। যেহেতু এখানে নেগেটিভ টার্ম আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, মেনি। এটা হচ্ছে অ্যান্সার, তাই না? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, কারণ নেগেটিভ বাক্যে কেবল মেনি বা মাছ বসে। কিন্তু ধরো অপশনের মধ্যে তোমার ফর এক্সাম্পল ধরো অপশনের মধ্যে তোমার এই যে মেনি কথাটা নাই, এটা তোমার অপশনের মধ্যে নাই। অপশনে যদি না থাকে তাহলে আমরা এই তিনটা থেকে যে কোনো একটা নিতে পারি। আমি বলতে পারি এ লট অফ বুকস, অথবা প্ল্যান্টি অফ বুকস, অথবা লটস অফ বুকস। তখন আবার দেখবা যে অপশনে এই তিনটার যে কোনো একটা দেয়া থাকবে। বুঝতে পারছো বিষয়টা? তার মানে যদি অপশনে মেনি না থাকে, তাহলে পজিটিভ নেগেটিভ সকল ধরনের বাক্যের মধ্যে তুমি এ লটস অফ প্ল্যান্টি অফ এদেরকে বসাতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু যদি বাক্যের মধ্যে মেনি কথাটা থাকে, অপশনে মেনি কথাটা থাকে, তখন তোমাকে দেখতে হবে যে বাক্যটা পজিটিভ নাকি নেগেটিভ। বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা মেনিটাকে নেব, এ লট অফটাকে নেব না। আর বাক্যটা যদি পজিটিভ হয় মানে অ্যাফার্মেটিভ হয়, তাহলে আমরা এ লট অফ কে নেব, আমরা মেনিকে নেব না। এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও দেখি। এতটুকু পর্যন্ত বোঝা গেছে? ওকে, ক্লিয়ার, ভেরি গুড। তাহলে এখন আমরা একটু প্রশ্নগুলোকে বিশ্লেষণ করব। এখন এই যে আমরা বেসিক গুলা ডেভেলপ করলাম, মেনি কখন, মাছ কখন, ঠিক আছে, বেসিক গুলা ডেভেলপ করলাম। এখান থেকে একটা তথ্য বোধহয় বুঝতে পারতেছো যে মেনি কিন্তু মূলত যেটা কাউন্ট বা কাউন্টেবল রিলেটেড এরকম নাউনের সাথে মেনি বসে। আর মাছ কিসের সাথে বসে? আনকাউন্টেবল রিলেটেড কোনো কিছুর সাথে মাছ কথাটা বসে, মানে যেটা গণনা করা যায় না, এই টাইপের কোনো কিছু। তাহলে আমরা এই তথ্যটা মাথায় নিয়ে এখন যেই টাইপের প্রশ্নগুলো ভর্তি পরীক্ষায় আসে সেরকম রিয়েল কিছু প্রশ্ন আমরা এখন সলভ করব, রিয়েল কোয়েশ্চেন, ঠিক আছে? আচ্ছা, এখানে ফাহিম একটা প্রশ্ন করেছো যে নেগেটিভ ছাড়া কি মেনি বা মাছ হবে কিনা। অবশ্যই হবে। যদি সেন্টেন্সে ধরো এই যে এই বাক্যটা আমি ধরো এইভাবে লিখলাম যে আই হ্যাভ মেনি পিপল। ধরো এখানের মধ্যে এই জায়গাতের মধ্যে শূন্যস্থান দেয়া আছে, এই যে শূন্যস্থান দেয়া আছে। এখন অপশনের মধ্যে দেয়া আছে, অপশন নাম্বার এতে দেয়া আছে মেনি, অপশন নাম্বার বি তে দেয়া আছে মাছ, অপশন নাম্বার সি তে দেয়া আছে ধরো লিটল, অপশন নাম্বার ডি তে দেয়া আছে ধরো তোমার লেস। তুমি বুঝতেই পারতেছো পিপল যেহেতু কাউন্টেবল, আর কাউন্টেবল নাউনের সাথে যেহেতু মেনি বসে, তাহলে অ্যান্সার অবশ্যই অপশন নাম্বার এ হবে। বিষয়টা বুঝতে পারছো? কিন্তু খেয়াল করো যে এই বাক্যটার মধ্যে কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, এটা কিন্তু একটা পজিটিভ ওয়ার্ড, মানে নেগেটিভ ওয়ার্ড নাই। বাট তারপরও এখানের মধ্যে মেনি হচ্ছে কেন? কারণ অপশনের মধ্যে তো তোমার এ লট অফ কথাটা নাই। বাট যদি এখানে অপশনে এ লট অফ থাকতো, তাহলে তোমাকে এ লট অফ কে অ্যান্সার হিসেবে নিতে হতো, বাধ্যতামূলক। ফাহিম, তুমি কি বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ, ক্লিয়ার। এবার আসো আমরা একটু প্রশ্নগুলো একটু অ্যান্সার বের করে ফেলি। খুব দ্রুত আমরা প্রশ্নগুলো অ্যান্সার করে ফেলবো। প্রথমে আসো 1 নম্বর কোয়েশ্চেন। জাস্ট আমাকে ফলো করো। দেখো আমি এখানে যতগুলো প্রশ্ন দিয়েছি, এখন তোমাদেরকে আর কোনো অ্যান্সার দিতে হবে না, তোমরা জাস্ট আমাকে একটু ফলো করো, জাস্ট একটু ফলো করো প্লিজ। কমেন্ট বক্সে কেউ কোনো কমেন্ট করবে না আগামী 3 থেকে 4 মিনিট, কেউ কোনো কমেন্ট করবে না, জাস্ট ফলো মি। আর আরেকটা বিষয় একটু খেয়াল করো, আমি এখানে যতগুলো প্রশ্ন দিয়েছি ভাইয়ারা, প্রত্যেকটাই কিন্তু রেফারেন্স দেওয়া আছে, প্রত্যেকটা রেফারেন্স দেওয়া আছে। তার মানে আমি আজগুবি কোনো প্রশ্ন দেই নাই। অর্থাৎ মানে ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড যে প্রশ্নগুলো তোমরা ফেস করবা, সেই প্রশ্নগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে, রিয়েল কোয়েশ্চেন, মানে টপিক অনুযায়ী একদম রিয়েল প্রশ্নগুলো আমরা ফেস করছি। তো যাই হোক, আমরা তাহলে এখন 1 নম্বরের মধ্যে একটু চলে যাই, আমরা কিভাবে সলভ করবো। ধরো আমি একজন স্টুডেন্ট, আমি রায়হান বোরহান, আমি একজন স্টুডেন্ট। তো ফর এক্সাম্পল আর কি, তো এখন আমি এই একটা পরীক্ষা দিচ্ছি, আমি কিভাবে এখন এটা আগাবো, মানে পরীক্ষার প্রশ্নগুলো আমি কি করে সলভ করব। সিরাজুল ইসলাম, তোমাকে আমি নিষেধ করেছি যে মানে ক্লাস চলাকালীন সময়ে আগামী কয়েক মিনিট কোনো ধরনের হ্যান্ড রেজ করবা না, আগামী কয়েক মিনিট কোনো কথা বলবা না, ইনবক্সে কোনো কিছু দিবা না, ঠিক আছে? প্লিজ একটু শোনো, লিসেন টু মি। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন, আমার প্রথম টার্গেটটা হচ্ছে শূন্যস্থান। আমি শূন্যস্থানের দিকে তাকাইলাম, এই যে শূন্যস্থান, ঠিক তারপরে আমি দেখবো এরপরে শব্দ কোনটা দেয়া আছে, পিপল। আমি কিন্তু পুরো বাক্যটা পড়ি নাই, এই যে পুরো সেন্টেন্স এটা কিন্তু আমি পড়ি নাই। আমার কাজ হচ্ছে শূন্যস্থান, আমি জাস্ট শূন্যস্থানটা দেখবো, আর শূন্যস্থানের পরে নাউন কোনটা দেয়া আছে ওইটা দেখবো। তো দেখতে পাচ্ছি নাউনটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন, পিপল। পিপল কিন্তু একটা প্লুরাল কাউন্টেবল নাউন। তো আমরা সবাই জানি প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে মেনি হয়, মাছ হয় না। তাহলে যেই যে অপশনে মাছ আছে আমরা সেই অপশনগুলো বাদ দিয়ে দিব।
তো আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার বি তে মাছ, অপশন নাম্বার ই তে মাছ আছে, অপশন নাম্বার ই বাদ, অপশন নাম্বার এ তে মাছ আছে, অপশন নাম্বার এও বাদ। তাহলে বাকি থাকলো অপশন নাম্বার বি, সি এবং ডি। তার মানে এই তিনটে অপশন থেকে যে কোনো একটা হবে। এটাও বাদ দিয়ে দিয়েছি, এটাও বাদ দিয়ে দিয়েছি, বাকি থাকলে তিনটে অপশন। এখন আমরা জানি এই যে দেয়ার দ্বারা যে কথা স্টার্ট হয়েছে, দেয়ার, একটা জিনিস মনে রাখবা, হেয়ার বা দেয়ার কিন্তু কখনো সাবজেক্ট হয় না, বরঞ্চ হেয়ার বা দেয়ারের পরে যে নাউনটা থাকে সেই নাউনটা হচ্ছে সাবজেক্ট। বুঝতে পারছো? হেয়ার বা দেয়ার এরা কখনো সাবজেক্ট না, এদের পরে যে নাউনটা সেই নাউনটা হচ্ছে সাবজেক্ট। তো ওই নাউনটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল হবে, ওই নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে পরের নাউনটা হচ্ছে পিপল। তো পিপল যেহেতু প্লুরাল, তাহলে আমি এখানের মধ্যে প্লুরাল ভার্ব ইউজ করব। তো প্লুরাল ভার্ব তো ওয়াজ না, এটা হচ্ছে ওয়ার। তাহলে যেই যে অপশনে ওয়াজ আছে এগুলাকে কেটে দাও। অপশন নাম্বার বি তে দেখো এই যে ওয়াজ আছে, সো এটা বাদ। অপশন নাম্বার ডি তে দেখো এই যে ওয়াজ আছে, এটাও বাদ। তাহলে আমরা বুঝতে পারতেছি সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। তাহলে অর্থ না জেনেই কিভাবে প্রশ্ন সলভ করা যায় তোমার গ্রামাটিক্যাল পাণ্ডিত্য দিয়ে আশা করি তুমি কিছুটা হলেও বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আসো নেক্সট 2 নম্বর কোয়েশ্চেন। আমি শূন্যস্থানের ঠিক পরে দেখলাম একটা ইনফিনিটিভ আছে, যেটা দেখে আমি কিছু বুঝতে পারতেছি না। যখনই আমি শূন্যস্থানের পরে শব্দ দেখে কিছু বুঝতে পারবো না, তখন আমি প্রত্যেকটা অপশনের দিকে একটু তাকাবো। অপশন নাম্বার এ, বি, সি, ডি, ই, প্রত্যেকটা অপশনের দিকে তাকাবো। এখন আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা অপশনে একটা নাউন দেয়া আছে, ওয়ার্ক, এবং আমরা জানি যে ওয়ার্ক এটা একটা আনকাউন্টেবল নাউন। ওয়ার্ক এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, আর এটা কাউন্টেবল রূপ হচ্ছে এ জব অথবা জবস। এ জব অথবা জবস এটা হচ্ছে কাউন্টেবল, আর ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল। তো যেহেতু ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল, তাহলে অবশ্যই আমি এটার সাথে মেনি বলতে পারবো না। আনকাউন্টেবল নাউনের সাথে মেনি হয় না। তাহলে আমরা শুরুতেই অপশন নাম্বার এ কেটে দিতে পারি, মেনি আছে। অপশন নাম্বার সিও কাটতে পারি, এখানেও মেনি আছে। তাহলে বাকি থাকলো বি, ডি এবং ই। আমরা জানি যে আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস বা ইএস হয় না, তার মানে ওয়ার্কের সাথে আমি এস যোগ করতে পারবো না। অতএব অপশন নাম্বার ডিও বাদ যাবে, অপশন নাম্বার ইও বাদ যাবে, দুটো অপশনে ওয়ার্কস আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, মেনি মাচ ওয়ার্ক। তাহলে আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, চুজ দ্য কারেক্ট ওয়ান। সঠিক বাক্য বের করতে বলা হয়েছে। আমি প্রত্যেকটা অপশনের দিকে তাকাইলাম খুব দ্রুত, দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা অপশনের মধ্যেই তোমার মেনি অথবা মাছ আছে, মেনি অথবা মাছ। তখন আমার মাথায় ঢুকে গেল যে নিশ্চয়ই এটা মেনি বা মাছ রিলেটেড কোনো একটা সমস্যা। আর টিচার ক্লাসে পড়িয়েছিল মেনি থাকলে পরের নাউনটা প্লুরাল, মাছ থাকলে পরের নাউনটা আনকাউন্টেবল। তাহলে এখন পরের নাউন কোনটা সেটা আমাকে দেখতে হবে। আমি দেখতে পাচ্ছি এখানে পরের নাউনটা হচ্ছে অ্যাডভাইস। তো অ্যাডভাইসের বানানটা আমরা জানি, অ্যাডভাইস এটা কিন্তু দুটো স্পেলিং হয়। একটা হচ্ছে এই স্পেলিং, আমরা যদি স্ক্রিন থেকে দেখি অ্যাডভাইসের দুটো স্পেলিং, একটা হচ্ছে ADVISE এটা একটা, আর একটা হচ্ছে ADVICE এটা একটা। তাহলে খেয়াল করে দেখো অ্যাডভাইস এটার স্পেলিং কিন্তু দুটো, একটা হচ্ছে ADVIAC অ্যাডভাইস, এটা কিন্তু মূলত একটা ভার্ব। অ্যাডভাইস যখন ভার্ব হিসেবে ইউজ হয় তখন আমরা স্পেলিংটা করব এস দিয়ে, এই যে স্পেলিংটা করব এস দিয়ে। আর অ্যাডভাইস যখন নাউন হিসেবে ইউজ হয় তখন স্পেলিংটা হবে সি দিয়ে। তার মানে এখানের মধ্যে এটা হচ্ছে নাউন, এবং মনে রাখবা এটা একটা আনকাউন্টেবল নাউন, এটা একটা আনকাউন্টেবল নাউন। তাইলে আমরা বুঝতে পারতেছি, কই গেল, সরি, হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারতেছি অ্যাডভাইস মেনি বা মাছের পরে যদি নাউন বসাই তাহলে কিন্তু আমি এই যে অ্যাডভাইস এই শব্দটা আমার লাগবে, এই যে অ্যাডভাইস এটা আমাদের লাগবে। আমরা দেখতে পাচ্ছি এটা আছে কেবলমাত্র অপশন নাম্বার বি তে। বাকি প্রত্যেকটা অপশন তাহলে আমরা কেটে দিতে পারি, প্রত্যেকটা অপশন বাদ। এই প্রত্যেকটা অপশন বাদ, একমাত্র অপশন নাম্বার বি এর মধ্যে দেখো এই যে অ্যাডভাইস কতটা সঠিক ফর্মে আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। আমি কিন্তু সেকেন্ডের মধ্যে প্রশ্নগুলো দেখাচ্ছি তোমাকে। আচ্ছা, এরপর চলে যাও 4 নম্বর কোয়েশ্চেন। আমরা প্রত্যেকটা অপশনের দিকে তাকায় দেখতে পাচ্ছি যে এখানে মেনি অথবা মাছ আছে। প্রত্যেকটা অপশনের দিকে তাকাও, তাকায় দেখো প্রত্যেকটা অপশনের মধ্যে মেনি অথবা মাছ আছে। তো আমরা সবাই জানি যে এরা কাউন্টেবল আনকাউন্টেবল অনুযায়ী বসে, তাই তো? তো শূন্যস্থানের পরে মাই ফ্রেন্ডস অবশ্যই এটা একটা কাউন্টেবল প্লুরাল নাউন, আর কাউন্টেবল প্লুরাল নাউনের সাথে মেনি হবে, মাছ হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি মেনি কথাটা আছে দুটো অপশনে। কোন কোন অপশনে আছে আমরা একটু আলাদা করে ফেলি। অপশন নাম্বার সি তে আছে আর অপশন নাম্বার ডি তে আছে। বাকি অপশনগুলো তাহলে আমরা কেটে দিতে পারি, এই অপশনগুলো আমরা কেটে দিতে পারি। তাহলে সি বা ডি থেকে যে কোনো একটা, তাই তো? অপশন নাম্বার সি তে আছে মেনি অফ, আর অপশন নাম্বার ডি তে আছে মেনি। এখন মজার বিষয় হচ্ছে
ফ্রেন্ডস এর আগে কিন্তু একটা পজিটিভ কেস আছে, এই যে মাই, বুঝতে পারছো? মাই যদি তোমার কোনো পজিটিভ থাকে, মানে যারা আর্টিকেলের কাজ করে, তাহলে কিন্তু আমি সরাসরি ওই যে মেনির পরে মাই বলতে পারবো না, মাঝখানে একটা অফ লাগবে, অর্থাৎ বলতে হবে মেনি অফ। বোঝা গেছে বিষয়টা? কি বলতে হবে? মেনি অফ। তাহলে আমরা বলবো যে মেনি অফ মাই ফ্রেন্ডস নিউ আই ওয়াজ লিভিং। মেনি অফ মাই ফ্রেন্ডস নিউ আই ওয়াজ লিভিং। তাহলে মেনির পরে অফ হতে পারে, মেনির পরে মাছের পরেও অফ হতে পারে। তাহলে একটা তথ্য আমাদেরকে এখন একটু নোট করে নিতে হবে যে কখন অফ হয়। মেনি অফ, মাচ অফ, এরা কখন হয়। সবাই একটু খেয়াল করবা। আমরা ওই যে কোথায় যেন বেসিক গুলো লিখতেছিলাম, এই যে এখানে, তাই না? তাহলে এখান থেকে আমরা একটু দেখি যে আমরা এখানে 6টা বেসিক অলরেডি আমরা লিখে ফেলেছি। মেনি বা মাছ রিলেটেড প্রশ্ন সলভ করার জন্য এগুলো দরকার। 7 নাম্বার দিয়ে একটু খাতার মধ্যে একটু লিখে নাও। 7 নাম্বার দিয়ে একটু লিখে নাও। এই মেনি অথবা মাছ প্লাস অফ প্লাস ডিটারমিনার প্লাস নাউন। মেনি বা মাছের পরে যদি অফ বসাও, তাহলে ডিটারমিনার অবশ্যই ইউজ করতে হবে। ডিটারমিনার ছাড়া তুমি মেনি বা মাছকে বসাতে পারবে না। যেমন আমি যদি এভাবে বলি, মাচ অফ ওয়াটার ইজ পলিউটেড। আচ্ছা, এখন তোমরা সবাই একটু খেয়াল করো। আমরা এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি, মাচ অফ ওয়াটার ইজ পলিউটেড, এটাকে যদি সংশোধন করি তাহলে কিভাবে লেখা যেতে পারে বলো দেখি? মনে রাখবা, এই যে মাচ অফ ইউজ করেছো, কিংবা ধরো তুমি মেনি অফ দিয়ে করলা। ধরো আমি এভাবে আরেকটা সেন্টেন্স লিখলাম, মেনি অফ স্টুডেন্টস আর প্রেজেন্ট। মেনি অফ স্টুডেন্টস আর প্রেজেন্ট। একজন লিখছে মাচ ওয়াটার, নো। আচ্ছা, কমেন্ট করা দরকার নাই, বাদ দাও। আগে একটু মন দিয়ে খেয়াল করো, বেসিকটা বুঝে নাও। এই আচ্ছা, আমরা সব একটু দেখি। দেখো এই যে এখানের মধ্যে মাছ আছে, এখানের মধ্যে মেনি আছে, এবং দুটোর সাথে কিন্তু অফ আছে, এই যে অফ। মনে রাখবা, তুমি মেনি অফ বলো কিংবা মাছ অফ বলো, তুমি যেটাই বলো না কেন, এখানে কিন্তু একটা ডিটারমিনার মাস্ট। আর ডিটারমিনার বলতে আমরা কোনটাকে বুঝি? ডিটারমিনার বলতে আমরা কোনটাকে বুঝি? এই যে দেখো, ডিটারমিনার বলতে আমরা এই যে এগুলাকে বুঝি। আমরা কিছুক্ষণ আগে কিন্তু দেখেছিলাম যে ডিটারমিনার কারা। ঠিক আছে, তোমরা একটু স্ক্রিন থেকে খেয়াল করো। আমরা একটু আগে দেখেছিলাম এই যে আর্টিকেলস, এরা কিন্তু ডিটারমিনার। এই যে পজেসিভ দেখো, মাই, ইওর, হি, স্যার, এরা কিন্তু ডিটারমিনার। তারপরে তুমি বুঝতে পারতেছো? তার মানে মেনি অফ অথবা মাচ অফ, এদের পরে কিন্তু আমাদের এই ডিটারমিনার গুলো লাগবে, অর্থাৎ আর্টিকেল অথবা পজেসিভ অথবা ডেমনস্ট্রেটিভ, এগুলাকে কিন্তু লাগবে। বুঝতে পারছো বিষয়টা? আর্টিকেল অথবা পজেসিভ অথবা ডেমনস্ট্রেটিভ, এরা হচ্ছে পিওর ডিটারমিনার। এই পিওর ডিটারমিনার গুলাকে আমার মেনি অফ অথবা মাচ অফ এর পরে বসাইতে হবে। আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো যে মেনি অফ অথবা মাচ অফ এর পরে এই পিওর ডিটারমিনার গুলাকে বসাইতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি আমাদের প্রবলেম একটু ব্যাক করি, এটাকে যদি আমরা একটু সংশোধন করি, আমরা অনেকভাবে এটাকে কারেক্ট করতে পারি। আমি এভাবে বলতে পারি যে মেনি অফ মাই স্টুডেন্টস, কারেক্ট। আমি বলতে পারি মেনি অফ দোজ স্টুডেন্টস, কারেক্ট। আমি বলতে পারি মেনি অফ দা স্টুডেন্টস, তাও কারেক্ট। তার মানে মেনি অফ এর পরে হয় কোনো আর্টিকেল বসাও, মেনি অফ এর পরে কোনো পজেসিভ বসাও, মেনি অফ এর পরে তুমি চাইলে কোনো একটা ডেমনস্ট্রেটিভ বসাও, ঠিক আছে, তাইলে বাক্যটা কারেক্ট। কিন্তু শুধু যদি মেনি অফ প্লাস নাউন বলো, তাহলে বাক্যটা ইনকারেক্ট। তাহলে আশা করি আমরা এই প্রবলেমটা বা স্ট্রাকচারটা, কনসেপ্টটা আশা করি সবাই ঠিক মতো বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমরা আবার চলে যাচ্ছি আমাদের প্রবলেম। তাহলে এখন বাচ্চারা দেখো, এরকম একটা প্রশ্ন, কত চমৎকার একটা প্রশ্ন করেছে একদম, যেটা পুরো অ্যাডভান্স হাই ফ্রিকোয়েন্সি টাইপের কোয়েশ্চেন হয়ে গেছে। এই যে 4 নাম্বার কোয়েশ্চেন, 4 নাম্বার কোয়েশ্চেনের শূন্যস্থানের পরে দেখো এই যে ডিটারমিনার আছে, খেয়াল করছো? ডিটারমিনার মাই, যেহেতু ডিটারমিনার আছে তাহলে অবশ্যই আমাকে মেনি অফ বলতে হবে, শুধু মেনি বলা যাবে না। অপশন নাম্বার ডি, এটা আমরা বাদ দিয়ে দিব কারণ এখানে অফ নাই। অপশন নাম্বার সি আমরা নেব কারণ এখানে অফ আছে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট। 5 নাম্বার। আচ্ছা, 5 নাম্বারের মধ্যে তোমরা একটু দেখো, এখানে লেখা আছে উই হ্যাভ গট ড্যাশ টাইম। আমরা জানি টাইম কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের সাথে এই যে মাছ হতে পারে, আনকাউন্টেবল নাউনের সাথে লিটল হতে পারে, এ লিটলও হতে পারে।
আনকাউন্টেবল নাউনের সাথে প্ল্যান্টি অফ, এটাও তো হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশনের সবগুলোই তো আনকাউন্টেবল নাউনের সাথে বসে। যখন এরকম সিচুয়েশনে পড়বা তখন তোমাকে দেখতে হবে যে টোটাল বাক্যটা আসলে কোন প্যাটার্নে আছে। আমরা দেখতে পাচ্ছি পুরো বাক্যটা যে উই ডোন্ট হ্যাভ রাশ, উই ডোন্ট হ্যাভ টু, এটা বাক্যটার মধ্যে ভুল আছে বোধহয়, এখানে হ্যাভ টু হবে। উই ডোন্ট হ্যাভ টু রাশ, মানে আমাদের তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই, আমাদের তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। তারপরের বাক্যটা দেখো, এই যে এই বাক্যটা দেখে একটু তাকাও, উই হ্যাভ গট ড্যাশ টাইম। এখন তোমরা দেখতে পাচ্ছ উই হ্যাভ গট ড্যাশ টাইম, এই বাক্যটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? উই হ্যাভ গট ড্যাশ টাইম, এখানে কি কোনো নেগেটিভ কথা আছে নাকি নাই? একটু কমেন্ট বক্সে জানাও, এটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, মানে পজিটিভ নাকি নেগেটিভ, পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ, তাই তো? আর পজিটিভ হলে কোনটা হয়? পজিটিভ হলে কোনটা হয় বলো? পজিটিভ হলে কোনটা হবে? মেনি মাছ হবে অ্যাফার্মেটিভ বাক্যে। অ্যাফার্মেটিভ বাক্যে কোনটা বসে? দেখা যাক ক্লাসটা মনোযোগ দিয়ে করতেছে কিনা, এখন আমি উত্তর শুনলে বুঝতে পারবো। শুভ সাহা ক্লাসে কোনো মনোযোগ নাই, শিহাবের মনোযোগ আছে, আকিব শারিয়ার ক্লাসটা ঠিক মতো ফলো করো নাই, হ্যাঁ সাম্য সৃষ্টি ঠিক মতোই ফলো করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। জান্নাতুল ফলো করেছে, সানজিদা, নুসরাত, তৌকির, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিবডি। ঠিক আছে, অর্থাৎ যারা প্ল্যান্টি অফ দিয়েছো তারা ক্লাসটা পারফেক্টলি ফলো করেছো। আমি একটু আগে বলেছি যে হা বোধক বাক্যের মধ্যে এ লটস অফ প্ল্যান্টি অফ, এরা হা বোধক বাক্যে বসবে, আর না বোধক বাক্যের মধ্যে মেনি বা মাছ বসবে। তুমি দেখতে পাচ্ছ উই হ্যাভ গট ড্যাশ টাইম, এই বাক্যটা হচ্ছে একটা হা বোধক বাক্য। তাহলে কোন সেন্সে তোমরা এখানের মধ্যে মেনি বা মাছ বলতেছো? এখানে সঠিক উত্তর হচ্ছে প্ল্যান্টি অফ। কত নম্বর অপশনে আছে? বি নম্বর অপশনে আছে প্ল্যান্টি অফ। তাহলে এবার বুঝতে পারতেছো? শুধু এতদিন যে কাজটা করে গেছো যে মেনি প্লাস কাউন্টেবল, মাছ প্লাস আনকাউন্টেবল, এতটুকু দিয়ে কখনো ইউনিভার্সিটি পাস করতে পারবে না, এত সহজ বিষয় না। ঠিক যেভাবে দেখাচ্ছে এভাবেই তোমাকে একদম পুরো ভেতর থেকে বের করে নিয়ে আসতে হবে বেসিকটাকে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো 7 নম্বর কোয়েশ্চেন। আমি খালি দেখো কত ভ্যারিয়েশনের কোয়েশ্চেন, কিন্তু আমরা সবগুলোই সলভ করতে পারবো যদি আমরা কনসেপ্টটা বুঝি, ঠিক আছে? আচ্ছা, লিটল কেন হবে না সেটার জন্য তোমাকে একটু ওয়েট করতে হবে, যখন আমি লিটলটা পড়াবো তখন বুঝতে পারবা লিটল কেন হবে না, ঠিক আছে? কারণ লিটল মানেই হচ্ছে নেগেটিভ। আই হ্যাভ লিটল মানি, তার মানে আই হ্যাভ নো মানি। লিটল শব্দটাই হচ্ছে নেগেটিভ, বুঝতে পারছো? সো আমরা এখানে লিটল দিতে পারবো না, আমরা একটু পরে সেখানে যাব। আচ্ছা, এবার আসো 7 নাম্বার। অলদো এটা দা হবে না, এটা হি হবে, শি হবে। অলদো শি থট দ্যাট, এই যে এখন সেন্টেন্সটা একটু পড়ো দেখি। এই যে 7 নাম্বার যেটা, সেন্টেন্সটা একটু রিডিং করো, কি লেখা আছে দেখো। অলদো শি থট she knew dash of the subject, the teacher asked a few details she hardly remembered. তো এখানের মধ্যে বলা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ মিনিং বেসড একটা বিষয়। ও আচ্ছা, 6 নাম্বারটা বাদ পড়ছে না? 6 নম্বরে আসতেছি একটু পরে, 7 নম্বর যেহেতু শুরু করছি 6 নম্বরটা আগে, 7 নম্বরটা শেষ করি তারপর 6 নম্বরে যাব। দেখো এখানে লেখা আছে although she thought that she knew dash of the subject, the teacher asked a few details she hardly remembered. তো তোমরা সবাই একটু খেয়াল করবা এখান থেকে, এভরিবডি সবাই একটু খেয়াল করবা যে কি লেখা আছে, যে যদিও সে ভাবতো, she knew সে জানতো, ড্যাশ অফ দ্য সাবজেক্ট মানে ওই সাবজেক্টের অধিকাংশ বিষয় সে জানতো, এরকম সে মনে করতো। The teacher asked a few details, টিচার তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছিল, she hardly remembered, সে ওগুলোর উত্তর দিতে পারেনি। অর্থাৎ ওই যে আতেল টাইপের কিছু পোলাপাইন থাকে না, যে মনে করে যে সে সবই পারে, জ্যাক অফ অল ট্রেডস, ঠিক আছে, সব জানতা শমশের। তো যদি এরকম হয় যে আমার ধারণা আমি সবই পারি, কিন্তু টিচার যখন জিজ্ঞেস করলো আমি কিছুই পারলাম না, তার মানে এখন আমার প্রশ্ন হচ্ছে আমি এখানের মধ্যে কোনটা নিব? although she thought she knew dash of the subject, এই টাইপের প্রশ্নগুলো হচ্ছে খুবই 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 প্যারার একটা প্রশ্ন, কারণ এই ক্ষেত্রে মিনিং জানতে হবে, মিনিং না বুঝলে বুঝতে পারবে না। আচ্ছা, এখানে কি লেখা আছে? এ না, উত্তর হয় নাই। সেভারেল নো, এনি নো। আচ্ছা, মেনিও হবে না। আচ্ছা, এখন আমরা সবাই মাছ যারা যারা বলতেছো, এই যে মাছ, বাকিগুলো যদি না হয়, এ সি ডি যদি না হয়, তাহলে তো অপশন নাম্বার বি হবে, এটাই স্বাভাবিক, তাই না? তো যাই হোক, এখানে বলা হচ্ছে although she thought she knew dash of the subject, যদিও সে ভাবতো যে সে অনেক কিছু জানতো। তো কোনো কিছু জানা, এটা মানে কিন্তু নলেজ, মানে ভার্ব, একটা নলেজ। এই নলেজ অর্থ প্রকাশ করতে সবসময় তুমি মাছ মানে
ডিটারমিনার হিসেবে মাছ কথাটাকে নেবা, মেনে নিবা না। বুঝা গেছে বিষয়টা? তারপর ধরো খরচ করা, সে অনেক টাকা পয়সা খরচ করে। খরচ করা মানে কস্ট, এক্সপেন্স, এগুলো কিন্তু একটা কাজ, একটা কাজকে বোঝায়। যে কোনো কাজ বা এই রিলেটেড কোনো কিছু বুঝাইতে তোমরা সবসময় ওই যে আনকাউন্টেবল যে ডিটারমিনার সেগুলাকে নিবা, মাছ এটাকে নিবা। নলেজ যেহেতু একটা আনকাউন্টেবল, তো আনকাউন্টেবলের সাথে মাছ যাবে, অতএব সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। বোঝা গেছে? আচ্ছা, আর লাস্ট ওয়ান 9 নাম্বার, কমপ্লিট দ্য সেন্টেন্স। ইজ দেয়ার এনি মিল্ক ইন দ্যাট জগ? নট ড্যাশ। নট তো অবশ্যই একটা নেগেটিভ, আর আমরা সবাই জানি নেগেটিভের সাথে মাছ হয়। সঠিক উত্তর অপশন নাম্বার সি। বুঝা গেছে বিষয়টা? তাহলে আশা করি আমরা প্রভা, তোমার কমেন্ট, হ্যাঁ আমি দেখেছি, তোমার কমেন্ট আমি দেখেছি, তুমি মাছ বলেছো, তোমার উত্তরটা হয়েছে, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, সেভারেল কি কাউন্টেবলে যায়? হ্যাঁ সাইমা তাসনিম, সেভারেলটা যাবে হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, সেটা বুঝতে পেরেছো? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আচ্ছা, এবার আসো 6 নাম্বার, একটা বাকি ছিল আমাদের, 6 নাম্বারটা বাকি ছিল। 6 নাম্বারটা আমরা একটু সলভ করে এরপর পরের কনসেপ্টে আমরা চলে যাব। দেয়ার ইজ নো ড্যাশ ট্রাফিক অ্যালং দ্য স্ট্রিট হোয়ার আই লিভ। সবচেয়ে সহজ প্রশ্ন। তুমি দেখতে পাচ্ছ শূন্যস্থান, শূন্যস্থানের পরে একটা নাউন দেয়া আছে ট্রাফিক, আর তোমরা সবাই জানো ট্রাফিক হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের সাথে অবশ্যই মাছ হয়, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি অথবা সি থেকে যে কোনো একটা। এখন আমার প্রশ্ন হচ্ছে অ্যান্সার কোনটা হবে, বি হবে না সি হবে? বি তেও মাছ আছে, সি তেও মাছ আছে, কোনটা নিবা? অপশন নাম্বার বি নেবা, তাই তো? আচ্ছা, এখন যে কোনো একজন ক্লাস পার্টিসিপেট করতে চাও কে কে, একটু হাত তুলো দেখি। আচ্ছা, প্রভা, তোমাকে আনমিউট দিয়েছি, শুনতে পাচ্ছ? জি স্যার, আসসালামু আলাইকুম। এখন তুমি আমাকে একটু বলো দেখি যে অপশন নাম্বার সি কেন হবে না? স্যার, কারণ অফ আছে, আর আপনি তো একটু আগে বলছিলেন যে অফ মানে যদি এরপরে পসেসিভ থাকে তাহলে অফ হবে। শুধু পসেসিভ থাকলে কি অফ হয়? আচ্ছা, বলো দেখি তোমার হচ্ছে নাজমুল হাসান, ওই যে প্রভা যে উত্তরটা দিয়েছে সেটাকে একটু সুন্দর করে গুছিয়ে বলো যে অপশন নাম্বার সি কেন হবে না? স্যার অপশন নাম্বার সি হবে না কারণ হচ্ছে অফের পরে ডিটারমিনার যদি থাকে রাইট, তাহলে আমরা অফ ডিটারমিনার বসাতে বসে, পারি, আর তো যদি এখানে অফের ডিটারমিনার পরে কি না থাকে ডিটারমিনার আছে? তাহলে আমরা অফ বসাতে পারি না। এখানে অফের পরে কি ডিটারমিনার আছে? হ্যাঁ, তুমি কি না শুনতে স্যার। পাচ্ছ? নাজমুল হাসান, তুমি কি শুনতে পাচ্ছ কিনা? আচ্ছা, সে যাই হোক, না জি এখানে স্যার, কোনো ডিটারমিনার নেই। কি ঠিক আছে, বলবেন? অফের পরে কোনো ডিটারমিনার নেই, আরেকটু যেহেতু একটু এখানে অফের বলবেন। পরে ডিটারমিনার নাই, তাহলে অবশ্যই অপশন নাম্বার সি নেওয়া যাবে না। দেখছো তোমরা কিন্তু ধীরে ধীরে জি না পণ্ডিত স্যার, হয়ে যাচ্ছ। ডিটারমিনার নাই। মানে যেই টাইপের প্রশ্নগুলো তোমরা ফেস করবা জি সেই স্যার। টাইপের প্রশ্নগুলোর সাথে তোমরা কিন্তু ইউজড হয়ে যাচ্ছ। সো আমরা যদি এগুলা আমি জানি না যে এতদিন জি স্যার, মানে শুনতে আমরা পাচ্ছি। কতটুকু কি দেখেছি, বাট আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস, আমার কনফিডেন্স যে তোমরা যদি এখন থেকে ঠিক এই প্যাটার্নে জাস্ট ক্লাসগুলো ফলো করো এবং শীটগুলো যদি একটু প্র্যাকটিস করো, তুমি প্লিজ ইংরেজি নিয়ে কোনো টেনশন করবে না কেউ। বোঝা গেছে? ইংরেজি খুব কঠিন কোনো বিষয় না, কিন্তু যদি আমার আয়ত্তে না থাকে, যদি আমরা টেকনিক গুলো না বুঝি, ট্যাকটিক্স গুলো না বুঝি, তাহলে এটাই কিন্তু আমার ব্যর্থতার একমাত্র কারণ হয়ে দাঁড়াবে। একমাত্র কারণ হচ্ছে ইংরেজিতে ব্যর্থতা। বিষয়টা বুঝতে পেরেছো? সো যাই হোক, আমরা তাহলে হচ্ছে আচ্ছা, একজন বলেছো যে আমার প্রশ্ন ছিল, কোয়েশ্চেন ছিল। ওকে ফাইন, কোয়েশ্চেন সেশনে আমি একটু পরে যাচ্ছি। তার আগে আমি একটু বলে দেই যে কে বলেছো এটা কোয়েশ্চেন ছিল। প্রভা। আচ্ছা ফাইন, সমস্যা নাই, আমি কোয়েশ্চেন সেশনে যাব, কিছুক্ষণ পরে যাব, ডোন্ট ওয়ারি। আপাতত আর কেউ কোনো কমেন্ট করা দরকার নাই, আমি দেখেছি। এক কথা দুইবার বলা দরকার নাই, আমি দেখেছি। আচ্ছা, 4 নাম্বারটা আরেকবার একটু স্যার, জিম বলেছো 4 নাম্বার। 4 নাম্বারটা তুমি হচ্ছে দেখো এখানে মধ্যে মাই ফ্রেন্ডস, এই যে মাই ফ্রেন্ডস, ফ্রেন্ডস যেহেতু প্লুরাল তাহলে অবশ্যই মেনি হবে। এখন মেনি আছে অপশন নাম্বার ডি তে, মেনি আছে অপশন নাম্বার সি তে, খেয়াল করছো? তো যেহেতু তুমি দেখতে পাচ্ছ এখানে একটা ডিটারমিনার আছে মাই, এই যে মাই হচ্ছে একটা ডিটারমিনার, খেয়াল করছো? মাই কিন্তু একটা ডিটারমিনার। তো ডিটারমিনার থাকলে সরাসরি মেনি ইউজ করা যাবে না, কারণ মেনির পরে একটা অফ লাগবে, অফের পরে ডিটারমিনার হয়। তো এই কারণে আমরা বলবো হচ্ছে সঠিক উত্তর অপশন নাম্বার সি। 5 নম্বরে হৃদয় বলেছো 5 নাম্বার। 5 নম্বরে দেখো এই যে শূন্যস্থান, যেটা এই সেন্টেন্সটা, এই যে এই বাক্যটা হচ্ছে একটা হা বোধক বাক্য, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হা বোধক বাক্য। হা বোধক বাক্যের মধ্যে এই লটস অফ প্ল্যান্টি অফ হয়, এই কারণে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। বুঝতে পারছো বিষয়টা? আর অপশন নাম্বার সি অথবা অপশন নাম্বার ডি নিলে এখানে সেন্টেন্সটা ঘুরে যাবে, অর্থ চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো? কারণ এটা আগের বাক্যের সাথে আবার অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ, যে উই ডোন্ট হ্যাভ টু রাশ, আমাদের তাড়াহুড়া করা দরকার নেই।
আমাদের তাড়াহুড়া করা দরকার নাই কেন? কারণ আমাদের যথেষ্ট পরিমাণ সময় রয়েছে। যথেষ্ট পরিমাণ সময় মানেই হচ্ছে প্ল্যান্টি অফ টাইম। এই যে প্ল্যান্টি অফ টাইম, বুঝতে পারছো বিষয়টা? তার মানে মিনিং এবং গ্রামার দুই দিক থেকে চিন্তা করলেই অপশন নাম্বার বি কিন্তু মিলে যায়। আচ্ছা, আর 8 নাম্বার যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ, এই 8 নাম্বারের মধ্যে তুমি দেখো শূন্যস্থানের পরে কিন্তু ওই সেম তোমার হচ্ছে দেয়া আছে স্পেয়ার টাইম। টাইম দেখছো যে টাইম কিন্তু একটা আনকাউন্টেবল নাউন, আর আমরা সবাই জানি আনকাউন্টেবল নাউনের সাথে মাছ কথাটা বসে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে আবার আনকাউন্টেবলের সাথে সামও কিন্তু বসতে পারে। ঠিক আছে, তাহলে প্রশ্ন হচ্ছে আমি কোনটা নিব, যে আমি বি নেব নাকি সি নেব? তো একটা তথ্য, এই বাক্যটা কিন্তু নেগেটিভ। নেগেটিভ বাক্যে সবসময় তোমরা মেনি অথবা মাছকেই নিবা। আমি আবারও বলছি, নেগেটিভ বাক্যে সবসময় মেনি অথবা মাছকে নিবা। যদি অপশনে দেখো মেনি বা মাছ আছে, তাহলে মেনি বা মাছের মধ্যে যেটা গ্রামাটিক্যালি ম্যাচ করে। এখানে গ্রামাটিক্যালি মাছ কথাটা যাবে, যেহেতু টাইম হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। আই ডোন্ট হ্যাভ মাচ স্পেয়ার টাইম দিস ডেজ। আশা করি আলী হায়দার শিকদার তুমি তোমার উত্তরটা পেয়েছো। তাহলে আমরা প্রথম কনসেপ্টটা আশা করি আমরা বুঝতে পেরেছি। মোর হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল সবার সাথেই বসে। ঠিক আছে, এটা মূলত একটা কম্পারেটিভ কনসেপ্ট দেয়। এই বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, ডোন্ট বি ওরিড। আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের পরবর্তী যেটা, সেটা হচ্ছে সাম ভার্সেস এনি। কখন কোনটা হবে খাতার মধ্যে লিখে ফেলো। আচ্ছা, ফার্স্টে তোমরা গত বছরে এটা না পারলে ঠ্যাং ভেঙে হাতে ধরাই দিব। দেখো এই যে মানবিকে আসছে, এটা বি ইউনিটে আসছে, গত বছরের প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটি গত বছরের প্রশ্ন এটা। ঠিক আছে, উই হ্যাভ নট গিভেন ড্যাশ আপডেট অন দ্য পেশেন্টস কন্ডিশন। অ্যান্সার কোনটা বলো? না পারলে ঠ্যাং ভেঙে হাতে ধরাই দিব, ঠ্যাং ভেঙে। ঠিক আছে, এনি 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 এনি। কারণ ওই যে গত বছরের প্রশ্ন তো সবার আগে পোলাপাইন দেখে, মানে এটা কমন পড়ছে। এই প্রশ্ন দেখার লগে লগে অনেকে চিল্লায় উঠছে যে আল্লাহ কমন পড়ছে ভাই, কমন পড়ছে। এখন প্রশ্ন হচ্ছে ও কাল দিছিলাম এই কোয়েশ্চেনটা না? আচ্ছা 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 আচ্ছা, এই কাহিনী। আর 2 নম্বরটা এটাকে সলভ করো। 11 নম্বর, ক্যান আই হ্যাভ ড্যাশ মিল্ক ইন মাই কফি প্লিজ। অ্যান্সার কোনটা? প্রথমটা এনি হলে পরেরটা সাম হবে না? ও, একজন চিন্তা করছে যে না আমি একটু আমার ব্যক্তিত্ব বজায় রাখি, সবাই যেহেতু এনি সাম দিচ্ছে আমি তাহলে লিটল দিই। ঠিক আছে, তাই না? সে আবার লিটল দিয়েছে, কি সুন্দর। সিদরাতুল মুনতাহা সাম, সামিন ইয়াসির লিটল, মনিরা সাম, মাছ, আলী হায়দার সবসময় একটু ভিন্ন টাইপের উত্তর দেয় বোধহয় না? আচ্ছা বাচ্চারা কথাবার্তা কম বলো, এখন খাতার মধ্যে একটু লিখে ফেলো যে এখানে কয়েকটা পয়েন্ট জড়িত। ফার্স্ট পয়েন্ট হচ্ছে 10 নম্বর সেন্টেন্সটার দিকে তাকাও। এই বাক্যটা কিন্তু একটা নেগেটিভ বাক্য, নট। তাহলে খাতার মধ্যে লিখে রাখো যে নেগেটিভ বাক্যে এনি এবং নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্যে এনি বসে। খাতার মধ্যে লেখো নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্যে এনি বসে। জাস্ট একটা পয়েন্ট খাতার মধ্যে লিখে রাখো, লেখা হয়ে গেলে আমাকে কমেন্ট বক্সে লিখো যে ডান। নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্যে এনি বসে। যারা কমেন্ট করতেছো তারা কি লিখতেছো আমি তো সেটাই বুঝতেছি না, লিখতে হবে তো। হ্যাঁ, সবাই লিখবা। নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্যে এনি বসে। গুড, লিখেছো? আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে এই আর অ্যাফার্মেটিভ বাক্যে লেখো সাম বসে, মানে হা বোধক বাক্য যেটা, অ্যাফার্মেটিভ বাক্যে সাম বসে, লিখে রাখো। নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্যে এনি আর অ্যাফার্মেটিভ বাক্যে সাম। এখন এদের পরে কাউন্টেবল আনকাউন্টেবল যে কোনো নাউনই বসতে পারে, তাহলে এটাও লিখে রাখতে পারো যে এনি অবলিক সাম প্লাস কাউন্টেবল অবলিক আনকাউন্টেবল যে কোনো নাউন। এনি প্লাস যে কোনো নাউন, সাম প্লাস যে কোনো নাউন। খাতায় লিখে রাখো এনি প্লাস যে কোনো নাউন, মানে এনির পরে কাউন্টেবল আনকাউন্টেবল যে কোনো নাউন, সামের পরেও কাউন্টেবল আনকাউন্টেবল যে কোনো নাউন। একটু খাতায় লিখে রাখো সবাই।
আচ্ছা, এই ক্ষেত্রে একটা প্রশ্ন, খুব চমৎকার একটা প্রশ্ন আসছে। সাম্য সৃষ্টি সে প্রশ্ন করেছে যে স্যার মাছ কেন হয় নাই? আচ্ছা সিরাজুল ইসলাম, তোমার কি প্রবলেম দেখি তো? হ্যাঁ বলো, কি সমস্যা? বারবার একই প্রশ্ন করতেছো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। স্যার ওই আপনি একটা রুল বলছিলেন যে মেনি মাস, এর আগে নেগেটিভ একটা সেন্টেন্স থাকবে, মানে নেগেটিভ থাকলে আমরা মেনি বা মাস ব্যবহার করব। তাহলে এই জায়গায় তো আমাদের মাস আছে, কিন্তু এটাতে আবার নেগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা কেন এই জায়গায় মাস বা মেনি ব্যবহার করি? যেহেতু মেনি নেই তাহলে আমরা মাস ব্যবহার করব, কিন্তু এখানে কেন মাস না ব্যবহার করে এনি ব্যবহার করলাম? কোনটায়? এই যে প্রথম 10 নম্বরটা। তো এর আগে আমার তো আপনি কথা একটা তুমি শুনছো? কথা না শুনে যে তুমি কথা বলা স্টার্ট করলা, কথা শুনছো? না স্যার। আমি এখন যে বিষয়ে কথা বলতেছি সেটা তো একই প্রশ্ন, সাম্য সৃষ্টি, সে তো একই প্রশ্ন করেছে। So আমি তো সে বিষয়ে কথা বলতে যাচ্ছি, তুমি সময় নষ্ট করতেছো কেন? ঠিক আচ্ছা আছে, সরি স্যার। আগে শুনবা, শোনার পরে যদি তুমি উত্তর না পাও তখন তুমি প্রশ্ন করবা। আমি আবারও বলে দিচ্ছি যে আমার ক্লাসে তুমি, আমি বলবো না যে 100% তুমি হচ্ছে উত্তর পেয়ে যাচ্ছ, বাট আমি 99% আমি তোমাকে অ্যান্সার আমার আলোচনার মধ্য থেকে তোমরা পেয়ে যাবা। বাট এরপরে যদি না হয় তাহলে অবশ্যই আমাকে এই যে কমেন্ট বক্সে প্রশ্ন করলে এটা আমার নজরে পড়ে, কিন্তু আমি সবসময় দেখতেছি কে কি লিখতেছো, সবই দেখতেছি। তো সেই অনুযায়ী কিন্তু আমি এখানে উত্তরগুলো দিচ্ছি। আচ্ছা, এখন আমরা আসো 10 নম্বর প্রশ্নে। নাজবুল হাসান, আমি 10 নম্বরটা শেষ করি, কথাটা আগে একটু মন দিয়ে শোনো, ঠিক আছে? এক লাইন বেশি বুঝলে তো প্রবলেম। ইন্টারোগেটিভের বিষয় এখন গেছি, একটু ওয়েট করো। আচ্ছা, এখন দেখো 10 নম্বরের মধ্যে আমরা সবাই একটু খেয়াল করে দেখি যে এখানে লেখা আছে উই হ্যাভ নট গিভেন আপডেট অন দ্য পেশেন্টস কন্ডিশন। এখানে সাম্য সৃষ্টি একটা প্রশ্ন করছে যে নট হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স, এটা একটা নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সের মধ্যে এনি হয়, নেগেটিভ সেন্টেন্সের মধ্যে মাছও হয়। ভাইয়া অপশনে তো দুটোই দেয়া আছে, অপশনে দুটোই দেয়া আছে, আমি কোনটা নিব? এখন তোমরা আমাকে একটু বলবা যে এনি, এনির পরে মূলত কে বসে? কাউন্টেবল, আনকাউন্টেবল দুই টাইপের নাউনই কিন্তু বসে, তাই না? কিন্তু এই যে দুই টাইপের নাউন যে বসে সেটা আমি তোমাদেরকে একটু লিখে দেখাই। ভেরি 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 কনফিউজিং একটা কোয়েশ্চেন, তোমাদেরকে একদম ডিটেলসে দেখাচ্ছি। ধরো এই যে এনি প্লাস কাউন্টেবল অবলিক আনকাউন্টেবল, আর মাছের বিষয়টা কি ছিল? মাছ প্লাস কি আনকাউন্টেবল, তাই না? মাছ প্লাস আনকাউন্টেবল। তো আমাকে একটু বলতে হবে যে এইখানে যে আমি এই যে কাউন্টেবলটা আমি যে বললাম যে কাউন্টেবল, এই কাউন্টেবল কিন্তু আবার দুই প্রকার। কাউন্টেবল নাউনটাই কিন্তু আবার দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, আরেকটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন, তাই না? কাউন্টেবল নাউন কিন্তু আবার দুই প্রকার হয়, একটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, আরেকটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। তার মানে আমি যদি বলি এই যে এ বয়, এই দেখো এ বয় এটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, আবার বয়েস এটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। কিন্তু এই যে ওয়াটারকে কিন্তু আমরা সিঙ্গুলার কাউন্টেবল নাউন বলতে পারবো না। ওয়াটার কিন্তু সিঙ্গুলার কাউন্টেবল নাউন না, ওয়াটার হচ্ছে সরাসরি আনকাউন্টেবল নাউন। তাহলে আমাদের এটা জানাটা প্রয়োজন যে একটা নাউন সে কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। কাউন্টেবল হলে সে কি কাউন্টেবল সিঙ্গুলার নাকি কাউন্টেবল প্লুরাল, এটা কিন্তু জানাটা খুব দরকার। আমরা কিন্তু এখানের মধ্যে লিখে দিয়েছি মাছ, স্ক্রিন থেকে খেয়াল করবে যে মাছ, মাছের পরে যে নাউনটা বসে সেই নাউনটা কিন্তু অবশ্যই আনকাউন্টেবল হইতে হবে। আবারও বলতেছি, মাছের পরে যে নাউনটা বসে সেই নাউনটা কিন্তু আনকাউন্টেবল হইতে হবে। কিন্তু মেনির পরে যে এনির পরে যে নাউনটা বসবে, এই যে এনির পরে যে নাউনটা বসবে সেটা যেমন আনকাউন্টেবল হতে পারে আবার সেটা কাউন্টেবল হতে পারে। তো কাউন্টেবল তো আবার দুই প্রকার, কাউন্টেবল সিঙ্গুলারও হতে পারে, কাউন্টেবল আবার প্লুরালও হতে পারে। বিষয়টা বুঝতে পেরেছো? তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে আপডেট কথাটা দেখা যাচ্ছে, এই যে আপডেট, এই আপডেট শব্দটা কিন্তু আনকাউন্টেবল নাউন না, এটা হচ্ছে কাউন্টেবল নাউন এবং কাউন্টেবল সিঙ্গুলার নাউন। বিষয়টা বুঝতে পেরেছো? আপডেট এটা হচ্ছে কাউন্টেবল সিঙ্গুলার নাউন। তো যেহেতু এখানে আপডেট কথাটা, এই যে আপডেট কথাটা এটা কাউন্টেবল সিঙ্গুলার নাউন, তাহলে অবশ্যই আমাদেরকে এখানে ইউজ করতে হবে এনি। বোঝা গেছে বিষয়টা? আর যদি এখানের মধ্যে আনকাউন্টেবল নাউন থাকতো তখন আমি বলতে পারতাম যে ভাইয়া এখানে অ্যান্সার মাছও হতে পারে। তাহলে আশা করি এবার কি ক্লিয়ার হয়েছে কিনা? সাম্য সৃষ্টি লিখেছে, আচ্ছা এবার ক্লিয়ার। সিরাজুল ইসলাম, তোমার কাছে কি ক্লিয়ার হয়েছে? একটু কমেন্ট বক্সে জানাও। ফাহিম ক্লিয়ার, ইমরান হোসেন ক্লিয়ার। আশা করি সবাই এই পর্যায়ে বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে একটা ডেপথ অফ কনসেপ্ট এটা কিন্তু আমাদের খুবই প্রয়োজন। ওমা
কোনটা বাদ দিলাম? আচ্ছা স্ক্রিনে কি আসি নাকি? আমি আল্লাহ বলছি, হ্যাঁ আসি তো। আচ্ছা তাহলে আমরা আশা করা যায় যে কাউন্টেবল মানে এনি এবং সাম এই বিষয়টা আশা করি আমাদের কাছে একটু ক্লিয়ার হয়েছে, তাই না? আচ্ছা তৌকির, তুমি কি বুঝতে পেরেছো? সাম ভার্সেস এনি তুমি লিখেছো এত কনফিউজিং, কিন্তু বুঝতে পারছো কিনা সেটা হচ্ছে বিষয়। কনফিউজিং তো বটেই। এখন আজকে ক্লাসটা না করে যদি পরীক্ষার হলে যাইতা, ইয়েস বুঝছি, থ্যাংক ইউ ভেরি মাচ যে অন্তত বুঝতে পারছো। মানে বিষয়টা হচ্ছে যদি এগুলো সলভ না করে আমরা যদি পরীক্ষা দিতে চলে যেতাম, তাহলে আমাদের প্রবলেমটা কি হতো বুঝতে পারতেছো? যে লেকচার শিট বা সাধারণ বইগুলোতে কিন্তু তোমার এভাবে তথ্য উপস্থাপনা থাকে না। সাধারণ বইগুলোতে সরাসরি লেখা থাকে কি জানো? যে সাম প্লাস মানে এনি নাউন, এনি প্লাস এনি নাউন, তারপর লেখা থাকে কি যে পজিটিভ বাক্যে সাম বসে, নেগেটিভ বাক্যে এনি বসে, ইন্টারোগেটিভ বাক্যে এনি বসে, জাস্ট এগুলো লেখা থাকে। কিন্তু একদম প্র্যাকটিক্যালি কনসেপ্টগুলো বোঝার জন্য তোমার অবশ্যই ক্লাস পার্টিসিপেশন জরুরি। আচ্ছা এখন দেখো 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমরা জানি ইন্টারোগেটিভ বাক্যের মধ্যে যেন কে বসে, একটু কমেন্ট বক্সে জানাও তো। ইন্টারোগেটিভ বাক্যের মধ্যে কে বসে একটু কমেন্ট বক্সে জানাও আমাকে। এনি। ইন্টারোগেটিভ বাক্যের মধ্যে কে বসে? এনি। ফাইন। তো যেহেতু আমরা জানি যে ইন্টারোগেটিভ বাক্যের মধ্যে তোমার এনি বসে, তো এবং এই যে বাক্যটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ বাক্য, তাই না? এই বাক্যটা কিন্তু একটা ইন্টারোগেটিভ বাক্য। তাহলে ইন্টারোগেটিভ বাক্যে কিন্তু আমার এখানে এনি বসানোটা উচিত, রাইট? এই সেন্টেন্সে কিন্তু এনি বসানোটা উচিত, কিন্তু আমরা এখানে এনি বসাতে পারবো না। অ্যান্সারটা হচ্ছে সাম। মাথা খারাপ করে দিচ্ছি না? আচ্ছা একটু কমেন্ট বক্সের মধ্যে সরি একটু খাতার মধ্যে একটু লেখো যে ইন্টারোগেটিভ বাক্যে এনি বসলেও, খাতার মধ্যে একটু লেখো ইন্টারোগেটিভ বাক্যে এনি বসলেও ইন্টারোগেটিভ বাক্যে এনি বসলেও যদি ওই ইন্টারোগেটিভ দ্বারা রিকোয়েস্ট করা বোঝায়, যদি ওই ইন্টারোগেটিভ দ্বারা রিকোয়েস্ট করা বোঝায় তবে সাম বসবে, তবে সাম বসবে। লিখে রাখো ইন্টারোগেটিভ বাক্যে এনি বসলেও যদি ওই ইন্টারোগেটিভ দ্বারা রিকোয়েস্ট করা বোঝায় তবে সাম বসবে। গুড। অর্থাৎ আমরা জানি যে ইন্টারোগেটিভ বাক্যে এনি বসে, কিন্তু যদি ওই ইন্টারোগেটিভ দ্বারা সাধারণ প্রশ্ন না করে তুমি অনুরোধ করতেছো, রিকোয়েস্ট করতেছো, তখন তুমি সেখানের মধ্যে সাম বসাবা। যেমন ক্যান আই হ্যাভ ড্যাশ মিল্ক ইন মাই কফি প্লিজ? অর্থাৎ আমাকে কি তোমার একটু কফি মিল্ক দেওয়া যায়, আমার কফির মধ্যে একটু মিল্ক দেওয়া যায়? তার মানে সহজ কথা তুমি কাউকে রিকোয়েস্ট করতেছো। ক্যান আই হ্যাভ সাম সুগার প্লিজ? তো তুমি কাউকে রিকোয়েস্ট করতেছো। কোনো রিকোয়েস্ট করা বুঝাইলে তুমি ওখানে এনি বলবা না, সাম বলবা। কিন্তু যদি সাধারণ প্রশ্ন হয় তাহলে কিন্তু এনিই বলতে হবে। অর্থাৎ যদি আমি এভাবে বলি, লাইক হচ্ছে আমি যদি সেন্টেন্সটা এভাবে বলি, ধরো ডু ইউ হ্যাভ, এটা এই দিক সরে যায় কেন? ধরো আমি এভাবে লিখলাম ডু ইউ হ্যাভ ড্যাশ চিলড্রেন। আমরা এইভাবে লিখলাম যে ডু ইউ হ্যাভ ড্যাশ চিলড্রেন। তাহলে তুমি বুঝতে পারতেছো এটা কিন্তু মূলত সরাসরি একটা প্রশ্ন করা বোঝাচ্ছে, এটা কিন্তু তোমার সরাসরি একটা কোয়েশ্চেন, তাই না? তো এরকম সরাসরি প্রশ্ন করা বোঝালে আমাদেরকে এনি বলতে হবে। আরে পরে ফোন দাও মুজাফফর। হ্যাঁ আচ্ছা, তো যদি আমরা এই যে ডু ইউ হ্যাভ ড্যাশ চিলড্রেন, আমরা বুঝতে পারতেছি এখানের মধ্যে তোমার একটা প্রশ্ন করা বোঝাচ্ছে। যেহেতু প্রশ্ন করা বোঝাচ্ছে সাধারণ প্রশ্ন, তাহলে আমরা এখানের মধ্যে এনি বলবো। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে এনি। তো আমাদের 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে তোমার এনি, আর 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে সাম। আশা করি সাম ভার্সেস এনি এই কনসেপ্টটা তোমাদের সবার কাছে এখন পরিষ্কার হয়েছে। আচ্ছা, এবার আমরা চলে যাব আমাদের নেক্সট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা, সেটা হচ্ছে ফিউ ভার্সেস লিটল। এই যে ফিউ ভার্সেস লিটল, এখানে ম্যাক্সিমাম প্রশ্নই কিন্তু মূলত ফিউ আর লিটল থেকে আসে। বাকিগুলো থেকে অনেক প্রশ্ন হয়, কিন্তু ফিউ বা লিটল থেকে আমি এখানে অনেকগুলো প্রশ্ন ইচ্ছাকৃতভাবে দিয়েছি। ফার্স্টে আমাকে একটু বলতে হবে ফিউ বা লিটল এই কনসেপ্টের জন্য আমি তোমাদেরকে প্রথমে একটা চার্ট দিচ্ছি, যে চার্টটা হয়তো বইয়ের মধ্যে নাই, বাট তোমাকে একটু লিখে নিতে হবে। খাতার মধ্যে সবাই একটা চার্ট করে ফেলো, চার্ট এভরিবডি।
প্রথম যে বক্সটা দেখতে পাচ্ছ এই বক্সটা খালি রাখো, এই যে এই বক্সটা খালি রাখো, এটা খালি রেখে এই 2 নম্বর সারি থেকে লেখা স্টার্ট করবা। যে 2 নম্বরে লেখো হচ্ছে ফিউ, এর নিচে লেখো এ ফিউ, তার নিচে লেখো অনলি আ ফিউ, কেমন, তার নিচে লেখো ভেরি ফিউ, তার নিচে লেখো নট এ ফিউ, নট আ ফিউ। আর ডান পাশে লেখো হচ্ছে লিটল, এর নিচে লেখো এ লিটল, তার নিচে লেখো অনলি আ লিটল, তার নিচে লেখো ভেরি লিটল, তার নিচে লেখো নট এ লিটল। আচ্ছা, এরা সবাই হচ্ছে ডিটারমিনার, যাদেরকে দেখতে পাচ্ছ এরা সবাই হচ্ছে ডিটারমিনার। তো বাম পাশে যে ডিটারমিনার গুলো দেখতে পাচ্ছ এই যে এগুলা, এদের পরে বসবে কাউন্টেবল নাউন আর এদের পরে বসবে আনকাউন্টেবল নাউন। তাহলে আমি বাম পাশের উপরে হেডিং এ লিখবো যে এদের পরে কাউন্টেবল নাউন বসে, কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন বসে। আর ডান পাশে লেখো এদের পরে আনকাউন্টেবল নাউন বসে, আনকাউন্টেবল নাউন বসে। তো এখানে একটা তথ্য আমাদেরকে অবশ্যই অ্যাড করে নিতে হবে, বাংলাটা একটু লিখে রাখি। তো আচ্ছা, এদের পরে বসে কাউন্টেবল নাউন, আর ডান পাশে যাদেরকে দেখতে পাচ্ছ এদের পরে বসে আনকাউন্টেবল নাউন, এদের পরে বসে আনকাউন্টেবল নাউন। আচ্ছা, সবার কি লেখা হয়েছে কিনা? লেখা না হলে অন্তত একটা স্ক্রিনশট হলো নিয়ে রাখো, কিন্তু লিখে রাখতে পারলে খুব বেটার। বাট যেহেতু অনলাইন ক্লাস, সময় একটু সীমিত থাকে আমাদের, মনে হয় স্ক্রিনশটটা দিলে মনে হয় ভালো হয়, পরবর্তীতে স্ক্রিনশট থেকে দেখে দেখে নোটটা করে নিতে পারবা। আচ্ছা, তো তো সবাই বাচ্চারা একটু খেয়াল করো। আমাকে আমি এই পর্যায়ে হচ্ছে যে কোনো একজনকে আমি একটু আনমিউট দিব, লাইক শিহাব, তুমি কি শুনতে পাচ্ছ? শিহাব, জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ শিহাব শুনতে পাচ্ছ? জি স্যার, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা বলো দেখি, যে আমি বলেছি যে এদের পরে কাউন্টেবল নাউন বসে, এই যে এদের পরে কাউন্টেবল নাউন বসে, তাই না? স্যার। এখন এই কাউন্টেবল নাউন তো আবার দুই প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল সিঙ্গুলার নাউন আর একটা হচ্ছে কাউন্টেবল প্লুরাল নাউন, ঠিক কিনা? তুমি কথা শুনতে পাচ্ছ? জি স্যার, কাউন্টেবল দুই প্রকার। এখন এদের পরে কোনটা হতে পারে বলে তোমার মনে হয়, কাউন্টেবল সিঙ্গুলার নাকি কাউন্টেবল প্লুরাল? স্যার, কাউন্টেবল প্লুরাল। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এই তথ্যটা একটু খাতার মধ্যে সবাই একটু লিখে ফেলো, সবাই একটু খাতার মধ্যে একটু লিখে ফেলো যে আমরা এই যে এখানে যে কাউন্টেবলের কথা বলছি, লোয়ার ইউর হ্যান্ডস প্লিজ, আমরা খাতার মধ্যে একটু লিখবো যে এখানে যে আমরা কাউন্টেবলের কথা বলছি এটা হচ্ছে কাউন্টেবল প্লুরাল নাউন, কাউন্টেবল প্লুরাল নাউন। ঠিক আছে, কাউন্টেবল প্লুরাল নাউন। তার মানে ফিউ, এ ফিউ, অনলি এ ফিউ, তুমি যাই বলো না কেন এদের পরে নাউনটা প্লুরাল হইতে হবে। তার মানে তুমি ফিউ বয় বলতে পারবে না, বলতে হবে ফিউ বয়েস। এ ফিউ গার্ল বলতে পারবে না, বলতে হবে এ ফিউ গার্লস। নট এ ফিউ বয়েস, ভেরি ফিউ বয়েস, তাই না? অর্থাৎ সহজ কথায় এদের সবার পরে প্লুরাল নাউন বলতে হবে। আর ডান পাশে যাদেরকে দেখতে পাচ্ছ এদের পরে আনকাউন্টেবল নাউন বলতে হবে। এতটুকু পর্যন্ত আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন এখান থেকে আরেকটা প্রবলেম হচ্ছে মিনিং এর প্রবলেম। এখানে যে 5টা ডিটারমিনার দেখতে পাচ্ছ এদের বাংলা মিনিং আবার 5 রকম। এই বাংলা মিনিংটা একটু মুখস্থ করে ফেলবা, মিনিংটা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? সবাই একটু মিনিংটা লিখে ফেলো খাতার মধ্যে। 1 নম্বরে যেটা দেখতে পাচ্ছ যে ফিউ, এটার মানেটা হচ্ছে নাই, মানে এটা সম্পূর্ণই নেগেটিভ, ঠিক আছে? তারপর এ ফিউ অল্প, তারপর হচ্ছে অনলি এ ফিউ খুবই অল্প, খুবই অল্প। নেক্সট হচ্ছে ভেরি ফিউ সুনির্দিষ্ট, সুনির্দিষ্ট। তারপর দেখো নট এ ফিউ, এটা হচ্ছে কম নয়, কম নয়। কম নয় মানে হচ্ছে বেশি আর কি, ঠিক আছে? কম নয়। তাহলে আমরা সবাই একটু খেয়াল করে দেখি যে কোনটা মিনিংটা কি। ফিউ মানে হচ্ছে নাই, এ ফিউ অল্প, অনলি এ ফিউ খুবই অল্প, ভেরি ফিউ সুনির্দিষ্ট, নট এ ফিউ কম নয়। লেখা হয়েছে? লেখা হয়ে গেলে সাথে সাথে আমাকে বলবা লেখা হয়েছে কিনা।
লেখা হয়েছে, ভেরি গুড। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে যে বাংলা মিনিং গুলা দেখতে পাচ্ছ সেম বাংলা মিনিং, ঠিক আছে? এখানে যে বাংলা মিনিং গুলা দেখতে পাচ্ছ এই সেম বাংলা মিনিং তোমার ওই যে লিটল যুক্ত শব্দগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে লিটল শব্দের অর্থ হচ্ছে নাই, এই লিটল মানে হচ্ছে তোমার অল্প, অনলি এ লিটল মানে খুবই অল্প, ভেরি লিটল মানে সুনির্দিষ্ট, নট এ লিটল মানে হচ্ছে কম নয়। তার মানে আমরা বুঝতে পারতেছি বাম পাশ এবং ডান পাশের বাংলা মিনিং হচ্ছে সেম, উভয় পাশের বাংলা মিনিং কিন্তু সেম, ঠিক আছে? বাংলা মিনিং এ কোনো ডিফারেন্স নাই, দুটার বাংলা মিনিং হচ্ছে সেম। আচ্ছা, তাহলে আমরা গ্রামারও জানলাম, আমরা মিনিংও জানলাম। এখন আরেকটা তথ্য তোমাদেরকে একটু জানাই রাখি, এতটুকু পর্যন্ত সাধারণত বইগুলোতে দেয়া থাকে। আচ্ছা, এখন আরেকটা তথ্য তোমাদেরকে একটু দিয়ে রাখি, এখানে ফিউ যুক্ত যা যা দেখতে পাচ্ছ, এই যে ফিউ যুক্ত তুমি এখানে যা যা দেখতে পাচ্ছ এদের একটা কম্পারেটিভ ফর্ম হয়, একটা সুপারলেটিভ ফর্ম হয়। আবার লিটল যুক্ত যা যা দেখতে পাচ্ছ এদেরও একটা কম্পারেটিভ ফর্ম হয়, একটা সুপারলেটিভ ফর্ম হয়। তো এটাও আমাদেরকে একটু খাতার মধ্যে লিখে রাখতে হবে। এই যে ফিউ যুক্ত যা যা কিছু আছে, এই যে এখানে যা যা দেখতে পাচ্ছ এদের কম্পারেটিভ ফর্মটা হচ্ছে ফিউয়ার, আর এদের সুপারলেটিভ ফর্মটা হচ্ছে ফিউয়েস্ট। আর লিটল যুক্ত যা যা কিছু দেখতে পাচ্ছ এদের কম্পারেটিভ ফর্মটা হচ্ছে লেস, আর সুপারলেটিভ ফর্মটা হচ্ছে তোমার লিস্ট, ঠিক আছে? লিটল, লেস, লিস্ট। এই তো এটা আমরা একটু খাতার মধ্যে লিখে রাখবো যে ফিউ যুক্ত সবার কম্পারেটিভ সুপারলেটিভ ফিউয়ার, ফিউয়েস্ট, লিটল যুক্ত সবার কম্পারেটিভ সুপারলেটিভ লিটল, লিস্ট, ঠিক আছে? তাহলে আশা করি আমরা ওভারঅল কনসেপ্টটা বোধহয় আমাদের মাথায় ঢুকেছে, তাই না? আচ্ছা, এখন আমি তোমাদেরকে ফিউ এবং লিটল থেকে কিছু প্রশ্ন দিচ্ছি। ফার্স্টে তোমরা আমাকে যে প্রশ্নটার উত্তর দিবা সেটা হচ্ছে ঢাকা ভার্সিটি ডি ইউনিটের একটা কোয়েশ্চেন, ঢাকা ভার্সিটি ডি ইউনিটের একটা প্রশ্ন। এই প্রশ্নটা একটু আমাকে একটু সলভ করে দাও দেখি, এখানে অ্যান্সার কোনটা হতে পারে, অথবা এখানে আরো একটা প্রশ্ন আমি একটু সহজ দেখে একটা প্রশ্ন দিই। আচ্ছা, ঢাকা ভার্সিটি তো অনেক আগের প্রশ্ন, আমি একদম কাছাকাছি সময়ের কোন একটা প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি। এটা রাজশাহী ইউনিভার্সিটির একটা কোয়েশ্চেন, এটা একটু সলভ করো। 13 নম্বর কোয়েশ্চেন, এই যে কোয়েশ্চেনটা একটু সলভ করো, কোয়েশ্চেন নাম্বার 13, এই প্রশ্নটা একটু সলভ করে দাও। কোয়েশ্চেন নাম্বার 13 একটু সলভ করো, অ্যান্সারটা কি হবে? 13 নম্বর প্রশ্নের উত্তর কত? শুভ সাহা সে বলেছে সঠিক উত্তর হচ্ছে ডি। আচ্ছা, সাম্য বলেছো কি? আচ্ছা, ডি বলেছো, একজন এখানে বি বলেছে। আচ্ছা, গুড। তোমরা সবাই দেখো এই যে 13 নম্বর যে কোয়েশ্চেনটা, এই 13 নম্বর প্রশ্নের মধ্যে কিন্তু তোমার লেখা আছে কি প্যাসেঞ্জার্স, এই যে প্যাসেঞ্জার্স, খেয়াল করছো? প্যাসেঞ্জার্স কিন্তু অবশ্যই একটা প্লুরাল নাউন, আর আমরা সবাই জানি যে প্লুরাল নাউনের সাথে কখনো লিটল, লেস, লিস্ট এরা বসবে না। প্লুরাল নাউনের সাথে হবে ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, এ ফিউ, অনলি এ ফিউ, ভেরি ফিউ এরা বসবে। তাহলে সঠিক উত্তর অবশ্যই অপশন নাম্বার ডি হবে। আচ্ছা, 14 নম্বর কোয়েশ্চেন, অ্যান্সারটা কি হতে পারে বলো দেখি? 14 নম্বর, এটাও সেম, অ্যাক্সিডেন্টস। দেখো এই যে অ্যাক্সিডেন্টস এটা কিন্তু তোমার কাউন্টেবল প্লুরাল, তাহলে আমরা এখানের মধ্যে ফিউয়ার বলবো। এই যে সঠিক উত্তর হচ্ছে এটা। আচ্ছা, তাহলে ঠিক একইভাবে এখন আমরা বাকিগুলো আশা করি সলভ করতে পারি। 12 নম্বর কোয়েশ্চেন, 12 নম্বরের মধ্যে তোমরা সবাই একটু স্ক্রিন থেকে খেয়াল করো কি লেখা আছে 12 নম্বরে। দেখো 12 নম্বরে শূন্যস্থানের পরে কিন্তু লেখা আছে পিপল, পিপল হচ্ছে প্লুরাল নাউন। তো আমরা জানি যে প্লুরাল নাউনের সাথে অপশন নাম্বার এতে কি আছে? মেনি আছে, এটা হতে পারে। আবার হচ্ছে এ লট অফ, এটাও হতে পারে। অনলি এ ফিউ, এটাও হতে পারে। শুধু ফিউ, এটাও হতে পারে। তার মানে প্লুরাল নাউনের সাথে সবই হতে পারে, তাই না? আবার দেখা যাচ্ছে আইডিয়া, আইডিয়া এটা যেহেতু একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে এনি হতে পারে, এই যে এনি হতে পারে। আবার সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে সামও হতে পারে, আবার নো হতে পারে, সবই তো হতে পারে। তার মানে আমাদের কিন্তু মনে হচ্ছে যে গ্রামাটিক্যালি কিন্তু সবই কারেক্ট, গ্রামাটিক্যালি এখানে সবগুলো অপশনই কিন্তু কারেক্ট। কিন্তু তার মানে বোঝাই যাচ্ছে এটা গ্রামাটিক্যাল সমস্যা না, এটা গ্রামারের মধ্যে মিনিং নিয়ে আসছে, মিনিংটা বুঝতে হবে। তো মিনিংটা কি? লেখা আছে যে উই কুড বিয়ারলি গেট এনি ইনফরমেশন এট দ্য এয়ারপোর্ট, অর্থাৎ এয়ারপোর্টে আমরা তেমন কোনো তথ্যই পাই নাই। ড্যাশ পিপল সিমড টু হ্যাভ ড্যাশ আইডিয়া অ্যাবাউট দ্য ফ্লাইটস, খুবই কম সংখ্যক মানুষের তোমার আসলে ফ্লাইট সম্পর্কে সামান্য কিছু ধারণা আছে। তার মানে এটা মিনিং অনুযায়ী আসতেছে যে আসলে এয়ারপোর্টে আমরা কোনো তথ্য পাই নাই, খুবই অল্প সংখ্যক মানুষের বা অল্প সংখ্যক মানুষের তোমার ওই ফ্লাইট সম্পর্কে সামান্য কিছু ধারণা আছে। তাহলে মিনিংটার জন্যই মূলত সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, যে অনলি আ ফিউ পিপল সিম টু হ্যাভ সাম আইডিয়া। বিষয়টা বুঝতে পেরেছো? আচ্ছা, এবার চলে আসি 13 নম্বর কোয়েশ্চেন। 14 নম্বর তো আমরা সলভ করেছি। 15 নম্বর, দেয়ার আর ড্যাশ স্টুডেন্টস ইন দ্য ক্লাস টুডে দেন, যেহেতু দেন আছে তার মানে অবশ্যই আমাদেরকে কম্পারেটিভ ফর্ম নিতে হবে। তো স্টুডেন্টস যেহেতু প্লুরাল নাউন, তাহলে আমরা জানি যে ফিউ এর কম্পারেটিভ ফর্ম আমাদেরকে ফিউয়ার নিতে হবে। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার
15 গেল, 16 নাম্বার। তো 16 নম্বরে তোমরা একটু খেয়াল করো অ্যান্সারটা কি হতে পারে। আচ্ছা, 16 নম্বরের ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করে দেখো এখানে অ্যান্সারটা কি হতে পারে। 16 নম্বরে লেখা আছে দেয়ার ওয়্যার ড্যাশ গেস্ট, এই যে দেন, তোমরা দেখতে পাচ্ছ দেন আছে। তো দেন থাকলে তো আমরা অবশ্যই এখানের মধ্যে কোনটা নিব বলো দেখি। দেন থাকলে আমরা এখানের মধ্যে ফিউয়ার, এই যে এই অপশনটাকে আমরা এখানে বাছাই করব। যেহেতু হচ্ছে তোমার এই জায়গাটার মধ্যে স্টুডেন্টস, সরি গেস্ট, গেস্ট হচ্ছে তোমার প্লুরাল নাউন, ঠিক আছে। প্লুরাল নাউনের সাথে আমাদের অবশ্যই ফিউয়ার এদেরকে বাছাই করতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে 17 নম্বর কোয়েশ্চেন। পিপল, পিপল হচ্ছে তোমার অবশ্যই একটা প্লুরাল নাউন, আর আমরা জানি যে প্লুরাল নাউনের সাথে আমরা ফিউ বা ফিউয়ার এদেরকে নেব। তো অপশন নাম্বার সি এবং ডি, ফিউ আছে এখানে আবার ফিউয়ার আছে, এখন আমি কোনটা নিব? ফিউ পিপল গেট আমেরিকান ভিসাস নাওএডেজ নাকি ফিউয়ার পিপল গেট আমেরিকান ভিসাস নাওএডেজ, আমি কোনটা নিব? এটা সম্পূর্ণ মিনিংগত একটা প্রবলেম, এটা সম্পূর্ণ মিনিংগত একটা প্রবলেম। এটা মিনিংটা হচ্ছে যে বর্তমানে তুলনামূলক কম সংখ্যক মানুষ আমেরিকার ভিসা পাচ্ছে, বর্তমানে তুলনামূলক কম সংখ্যক মানুষ আমেরিকার ভিসা পাচ্ছে। তাহলে যেহেতু এখানে একটা তুলনামূলক একটা কনসেপ্ট বোঝাচ্ছে, যে কারণে আমরা এখানের মধ্যে উত্তর সিলেক্ট করব এই যে এটা ফিউয়ার। নেক্সট হচ্ছে 18 নম্বর কোয়েশ্চেন। ক্রপস, এটা একটা কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন। আমরা জানি প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে কখনোই লিটল হবে না। তাহলে অপশন নাম্বার এ তে লিটল বাদ, অপশন নাম্বার বি তে লিটল বাদ, সি অথবা ডি থেকে যে কোনো একটা। অপশন নাম্বার সি তে আছে অনলি ফিউ। অনলি ফিউ বলে কোনো শব্দ আমি তোমাদেরকে পড়াই নাই, আমি পড়িয়েছি অনলি এ ফিউ। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 4, এই যে অনলি এ ফিউ, দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তারপর 19 নম্বর কোয়েশ্চেন, এটাও মিনিং বেসড কোয়েশ্চেন, যে অলদো সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইজ ডেন্সলি পপুলেটেড, অর্থাৎ যদিও সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অনেক মানুষ বাস করে, নর্দার্ন ক্যালিফোর্নিয়াতে কোনো মানুষ বাস করে না বললেই চলে, ঠিক আছে। মিনিংটা হচ্ছে অনেকটা এরকম। তো বাস করে না বললেই চলে এই ক্ষেত্রে, অথবা আমরা বলতে পারি যে এ লিটল, এই যে এটা, এটা আমরা নিতে, সরি এ লিটল না, এ ফিউ। কিন্তু প্রবলেম হচ্ছে কি জানো, এ ফিউ আমরা নিতে পারতাম, এটা নিতে পারতাম যদি এখানের মধ্যে এই ডিটা না থাকতো, ঠিক আছে। কারণ এ ফিউ নিজেই তো একটা ডিটারমিনার, ডিটারমিনারের পরে আরেকটা ডিটারমিনার তো হবে না, এ ফিউ দি পাশাপাশি তো বসবে না। তো যে কারণে অপশন নাম্বার বি বাদ যাচ্ছে, সঠিক উত্তর অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে, কারণ এখানে ফিউ প্লাস নাউন দেওয়া আছে, ফিউ পিপল। আশা করি আমরা কনসেপ্টটা সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, 20 নম্বর, ইনফরমেশন হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে লিটল বসে, তাহলে আমরা এই দুটো অপশন বাদ দিয়ে দিতে পারি, সঠিক উত্তর এ বা সি থেকে যে কোনো একটা। কিন্তু অপশন নাম্বার এ তে আছে দা লিটল, আমরা দা লিটল বলে আমরা তোমাকে কোনো অপশন কিন্তু পড়াই নাই বা কোনো কনসেপ্ট তোমাকে আমি দেখাই নাই। আমি বলেছি লিটল, এ লিটল, অনলি এ লিটল, ভেরি লিটল, নট এ লিটল, এখানে কিন্তু দা লিটল ছিল না। তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার সি। 21 নম্বর, আই হোপ টু সি হার ইন ড্যাশ টাইম। তো আমরা জানি যে কই গেল, আমি কয়েকদিনের মধ্যেই তাকে আসলে দেখবো বলে আশা করি, কয়েকদিনের মধ্যেই, তো অল্প কয়েকদিনের মধ্যেই, তাই তো। তো এখানের মধ্যে অপশন নাম্বার সি শুরুতে বাদ যাবে, কারণ এ ফিউ এর পরে প্লুরাল নাউন নাই। অপশন নাম্বার ডি তে আছে এ ফিউ ডেইস। এখন দেখো এ ফিউ ডেইস, আবার এটাও দেখো ফিউ ডেইস, আমরা যদি এই দুইটা নেই তাহলে এর পরে কিন্তু আবার আরো একটা নাউন চলে আসে টাইম। তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না, যে আই হোপ টু সি হার ইন ফিউ ডেজ টাইম, এ ফিউ ডেজ টাইম নাকি এ ফিউ ডেজ অফ টাইম। যদি দুটো নাউন হয় মাঝখানে তো একটা অফ লাগবে, তো সেই অফটা অপশন নাম্বার বি তে দেওয়া আছে, খেয়াল করো, দেখছো। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। ক্লিয়ার? আচ্ছা, পাশাপাশি দুটো নাউন তো এভাবে বসবে না। আচ্ছা, তারপর লাস্ট 22 নাম্বার এটা গেল। আচ্ছা, আই হ্যাভ দেয়ার ইজ ড্যাশ হোপ ইন অফিস রিকভারি। হোপ হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, এটা একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের সাথে আমরা অবশ্যই লিটল বলবো, আমরা কি ফিউ বলতে পারবো না, মেনি বলতে পারবো না। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এই যে বি, দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। 23 নাম্বার, আই হ্যাভ ড্যাশ এনিমিস। এনিমিস কিন্তু তোমার একটা প্লুরাল নাউন, এই যে এটা একটা প্লুরাল নাউন, আর আমরা জানি যে প্লুরাল নাউনের সাথে তোমার ফিউ হতে পারে, মেনি হতে পারে। তার মানে অপশন নাম্বার বি তে কি আছে, মেনি, অপশন নাম্বার ডি তেও আছে এ ফিউ, তার মানে দুটোই হতে পারে। কিন্তু পরবর্তী গ্যাপে আবার একটা আনকাউন্টেবল নাউন দেয়া আছে, হার্ম। হার্ম হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে তো তোমার মেনি বলা যাবে না, ঠিক আছে। এই যে হার্ম, এটার সাথে তো আমি এই যে মেনি বলতে পারবো না, যে কারণে এটা বাদ। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, প্রথমটা কাউন্টেবল অনুযায়ী ফিউ আর পরেরটা আনকাউন্টেবল অনুযায়ী লিটল। আর 24 নম্বরটা দেখো, উই কুড বেয়ারলি গেট, ওইটা রিপিট করছে প্রশ্নটা, এটা তো আমরা একটু আগে সলভ করেছি। 24 নম্বরটা আমরা একটু আগে সলভ করেছি, এটা রিপিট করেছে। সো দ্যাটস অল, ঠিক আছে। তাহলে আজকে ক্লাসে কিন্তু আমরা মোটামুটি ভাবে
ফিউ লিটলের কনসেপ্ট গুলা খুব ভালো মতো বুঝেছি, মেনি, মাচ, সাম, এনি ইত্যাদি বুঝেছি। লাস্ট আমি তোমাদেরকে আরেকটা কনসেপ্ট দেখিয়ে আজকে ক্লাসটা শেষ করব, ঠিক আছে? সময় একটু বেশি নিয়ে ফেলছি আজকে। আচ্ছা, এখন আমরা এখানের মধ্যে একটু খেয়াল করি, ইচ ভার্সেস এভরি, ইচ ভার্সেস এভরি ভার্সেস আইদার ভার্সেস নাইদার। তুমি কখন কোনটা নেবা? এই যে ইচ, এভরি, আইদার, নাইদার, এর মধ্যে তুমি কখন কোনটা নেবা, ঠিক আছে? তো মনে রাখবা যে আমরা মূলত ইচ, এভরি, আইদার, নাইদার এই টার্মগুলো কিন্তু আসছে প্রোনাউন থেকে, আর আমাদের পরবর্তী ক্লাসটা হবেই কিন্তু আবার প্রোনাউনের উপরে, ঠিক আছে? আমাদের পরবর্তী ক্লাস আগামী পরশুদিন ইনশাল্লাহ, বৃহস্পতিবার। আমাদের সময়সীমা ঠিক থাকবে, মানে রবি, মঙ্গল, বৃহস্পতি সন্ধ্যা 6:30 থেকে আমাদের ক্লাসটা হবে। রবি, মঙ্গল, বৃহস্পতি সন্ধ্যা 6:30 থেকে, ঠিক আছে? সো আমরা টাইমিং ঠিক রাখবো। বৃহস্পতিবার পর্যন্ত জুমের আইডি পাসওয়ার্ড ঠিক থাকবে। এই বৃহস্পতিবার পর্যন্ত জুমের আইডি পাসওয়ার্ড ঠিক থাকবে, ঠিক আছে? অর্থাৎ আজকে যে আইডি পাসওয়ার্ড দিয়ে জয়েন করেছো, বৃহস্পতিবারও একই আইডি পাসওয়ার্ড দিয়ে তুমি জয়েন করতে পারবে। কিন্তু পরবর্তী সপ্তাহ মানে রোববার থেকে শুধু যারা এখানের মধ্যে মানে যারা এখানের মধ্যে রিয়েল আমার যে রোল নাম্বারটা যারা ফলো করবা, ঠিক আছে, আমি একটা প্যাটার্ন দিয়ে দিব, ওই প্যাটার্নে আমি তোমাদেরকে জুমের সাথে অ্যাটাচ করে রাখবো। তার মানে তোমাকে আর বারবার এখানে জয়েনিং করতে হবে না, ক্লাস শুরু হলে তুমি অটোমেটিক্যালি এখানের মধ্যে জয়েন করতে পারবা, মানে অথেন্টিকেশন প্রসেস বলে এটাকে। তো ওটা একটু ফলো করতে হবে, সেটা আমি ইমেল পাঠিয়ে দিব, ইমেলটা ফলো করলেই বুঝতে পারবা। তো ভাইরা, আমরা লাস্ট আমাকে আরেকটু সুযোগ দাও, আমি এটা একটু কনসেপ্টটা শেষ করে তারপর আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি। ইচ, এভরি, আইদার, নাইদার, এটা যদি হয়ে যায় তাহলে ডিটারমিনারের একদম ফার্স্ট টু লাস্ট মানে সবচেয়ে কনফিউজিং যে সেক্টর গুলা, এগুলো তোমাদের হয়ে যাবে, মানে তোমাকে আর কেউ আটকাইতে পারবে না, ঠিক আছে? ইচ, এভরি, আইদার, নাইদার। তো ধরো আমি একটা রিয়েল প্রশ্ন ফার্স্টে তোমাদেরকে একটু দেখাই, একদম রিয়েল কোয়েশ্চেন, কেমন? দেখো কই গেল, একদম রিয়েল একটা প্রশ্ন দেখাচ্ছি তোমাদেরকে। এই যে পাওয়া গেছে। প্রশ্নটা হচ্ছে তোমার, উত্তর দেয়া থাকলে তো বিপদ, ঠিক আছে? উত্তর দেয়া থাকলে তো বিপদ। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে তোমার এই যে এটা, বড় করে দেখাই, এটা তোমার আসছে কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, তাই না? এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এই যে 46 নাম্বার। দেখো লেখা আছে, দেয়ার আর মেনি কোকোনাট ট্রিজ অন ড্যাশ সাইড অফ দ্য রোড। দেয়ার আর মেনি কোকোনাট ট্রিজ অন ড্যাশ সাইড অফ দ্য রোড। খেয়াল করছো? দেয়ার আর মেনি কোকোনাট ট্রিজ অন ড্যাশ সাইড অফ দ্য রোড। এখন অনেকেই কনফিউজড হয়ে যায়, এটা কি তোমার ইচ সাইড, আইদার সাইড, নাইদার সাইড, বোথ সাইড, এভরি সাইড, কোন সাইড? মানে অনেকেই কিন্তু কনফিউজড হয়ে যায় যে আমি কখন কোনটা নেব। তো একটা তথ্য তাহলে আমাদেরকে অবশ্যই এই জাতীয় কনফিউজিং প্রশ্নগুলো সলভ করার জন্য আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, মনে রাখবা, ক্লাসে একটু পার্টিসিপেট করতে হবে। সামান্তা, তোমাকে আমি আনমিউট দিয়েছি, শুনতে পাচ্ছ? হাত তুলেছো? হ্যাঁ, তুমি কি শুনতে পাচ্ছ সামান্তা? তারপর হচ্ছে ফাহিম আরবি, শুনতে পাচ্ছ? হ্যাঁ, আরবি শুনতে আসসালামু পাচ্ছ? আলাইকুম ভাইয়া। জি স্যার। আচ্ছা বলো দেখি, এখানে বাংলাটা হচ্ছে দেয়ার আর মেনি কোকোনাট ট্রিজ অন ড্যাশ সাইড অফ দ্য রোড, মানে একটা রোডের দুই পাশে অনেকগুলা নারকেল গাছ আছে। আচ্ছা, একটা রোডের কয়টা পাশ থাকে? চতুর্দিকে কি রোডের পাশ থাকে নাকি দুইটা পাশ না, থাকে? দুইটা। তারপর নদীর তীর কয়টা থাকে? মানে চতুর্দিকে তীর থাকে নাকি দুটো তীর না, থাকে? দুইটা। তার মানে এই বাক্যে কিন্তু দুই কথাটার উল্লেখ আছে, নাকি তুমি না, প্রশ্ন নাই। পড়ে বুঝতেছো যে এখানে দুই কেন্দ্রিক কথা হচ্ছে? পরে বুঝতে পারতেছি। রাইট। তার মানে কোনো একটা সেন্টেন্সের সংখ্যাগত ধারণা, আমি আবারও বলছি, কোনো একটা বাক্যের সংখ্যাগত ধারণা যদি দুই সম্পর্কিত হয়, মানে দুই রিলেটেড হয়, তাহলে আমাদেরকে ইউজ করতে হবে আইদার অথবা নাইদার। কোনো একটা বাক্যের সংখ্যাগত ধারণা যদি দুই সম্পর্কিত হয়, আমরা ইউজ করব আইদার বা নাইদার। আবার আমরা এখানে বোথও বসাতে পারি। তাহলে আমরা এখানে খাতার মধ্যে লিখে রাখি যে বাক্যের সংখ্যাগত ধারণা দুই সম্পর্কিত হলে আইদার, নাইদার, বোথ এই তিনটার যে কোনো একটা বসবে।
লেখা হয়ে গেলে আমাকে একটু বলবা যে ডান। লেখা হয়ে গেলে সবাই একটু ডান দিবা, সবাই না, যে কোনো একজন লিখলে আমি বুঝতে পারবো, অথবা ফাহিম তুমি লেখা হয়ে গেলে আমাকে একটু জানাও। বাক্যের সংখ্যাগত ধারণা দুই সম্পর্কিত হলে আইদার, নাইদার, বোথ এই তিনটার যে কোনো একটা হবে। লিখছি। ডান ডান ডান, হ্যাঁ সবাই লিখেছো, গুড। কিন্তু লেখো, কিন্তু দুইয়ের বেশি হয়ে গেলে, দুইয়ের বেশি হয়ে গেলে নান হবে, নান, NONE, নান, NONE, নান। বাক্যের সংখ্যাগত ধারণা দুইয়ের মধ্যে হলে আইদার, নাইদার, বোথ, আর দুইয়ের বেশি হয়ে গেলে নান। তাহলে ইচ এবং এভরি কখন, এটা কিন্তু আমি এখনো বলি নাই, ঠিক আছে? আপাতত আমি একটু প্রাইমারি কনসেপ্ট একটু বুঝাই নেই। সংখ্যাগত ধারণা দুইয়ের মধ্যে হলে আইদার, নাইদার, বোথ, আর দুইয়ের বেশি হয়ে গেলে কি যেন বললাম ফাহিম? 2 এর বেশি হলে নান। নান। তাহলে এখন এখানের মধ্যে তুমি বলো, এখানে সংখ্যাগত ধারণা এই বাক্যটা পড়ে কি মনে হচ্ছে, দুইয়ের বেশি নাকি দুই? 2 সাইড। 2 সাইড অফ দ্য রোড, মানে রোডের সাইড কয়টা হয়? 2টা। দুইটা। তাহলে আমি এখানের মধ্যে আইদার, নাইদার, বোথ এই তিনটার যে কোনো একটা ইউজ করতে পারি, তাই না? জি। কিন্তু প্রবলেম হচ্ছে এই যে সাইড, এই শব্দটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, কি মনে হচ্ছে? সিঙ্গুলার। সিঙ্গুলার। সিঙ্গুলার হলে আমরা বলবো আইদার অথবা নাইদার। আর যদি প্লুরাল হয়, ধরো এখানে লেখা আছে সাইডস, মানে একটা এস আছে, সাইডস, তখন আমি এখানের মধ্যে বোথ বলতে পারতাম, এই যে অপশন নাম্বার বি বলতে পারতাম। বিষয়টা বুঝতে পারছো? অর্থাৎ শূন্যস্থানের পরে নাউনটা যদি প্লুরাল হয় তাহলে আমরা বলবো হচ্ছে বোথ, আর নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা বলবো আইদার অথবা নাইদার। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। তাহলে আমাকে বলো দেখি ফাহিম, যে এখানে মেনি কেন হলো না? এই যে মেনি, এটা কেন হয় নাই? এখানে তো এটা সিঙ্গুলার সাইড, এজন্য মেনির পর তো প্লুরাল কাউন্টেবল না। প্লুরাল হইতো তাহলেও একটা সম্ভাবনা ছিল, তাই না? জি। আচ্ছা, আর তাছাড়াও এটা হওয়ার তো প্রশ্নই উঠে না, যেহেতু হচ্ছে তোমার রাস্তার সাইড হচ্ছে সাধারণত দুইটা থাকে, রাস্তার সাইড তো আর অনেকগুলো থাকবে না, মেনি সাইড তো আর হবে না। বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা, লাস্ট ওয়ান হচ্ছে তোমার এভরি কখন হয়, মানে ইচ এবং এভরি এই দুইটা কখন হয়? তো এই দুইটা মূলত আমাদের প্রোনাউন ক্লাসের আলোচনা। ইচ, এভরি, আইদার, নাইদার, এটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন শিরোনামে আমাদের বৃহস্পতিবারের ক্লাসের মধ্যে কিন্তু এগুলো থাকবে। সো আমি ওই ক্লাসে আমি বলবো, তারপর আমি তোমাকে একটু ধারণা দিয়ে দিচ্ছি। ধরো আজকে ক্লাসটা এখানে শেষ, আমি ক্লাসটা এখন শেষ করে দিচ্ছি। আমি তোমাদের সবাইকে বললাম যে থ্যাংক ইউ ইচ বডি। আমি কি ইচ বডি বলবো নাকি এভরিবডি বলবো? এভরিবডি। 100% আমি এভরিবডি বলবো, তাই না? আচ্ছা, এখন তোমরা যখন ক্লাসটা শেষ করার পরে, ধরো তোমরা অফলাইনে ক্লাস করতেছো, ক্লাসটা শেষ করার পরে যখন তোমরা রুম থেকে বের হবা, তখন সবাই তো আর একসাথে বের হবা না, একজন একজন করে বের হবা। তখন সেই ক্ষেত্রে আমি বলবো যে ইচ স্টুডেন্ট আর গোয়িং আউট, ইচ স্টুডেন্ট আর গোয়িং আউট। তারপরে আমি বুঝতে পারতেছি যে আমি যদি কোনো একটা গ্রুপের সবাইকে একসাথে বুঝাই, কোনো একটা গ্রুপের সবাইকে যদি আমি একত্রে বুঝাই তাহলে হয় এভরি। আর ওই গ্রুপ মেম্বারদেরকে যদি আমি সেপারেট করে বুঝাই, মানে আলাদা আলাদা করে বুঝাই, তাহলে হবে ইচ। কিন্তু এতটুকু তথ্য তোমাদের জন্য মানে যথেষ্ট নয়, বিকজ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন শিরোনামে এটা আরো ডিটেইলসে এক্সপ্লেনেশন করে আমি প্রোনাউনের লেকচারে তোমাদেরকে ইনশাআল্লাহ এটা বুঝিয়ে দিব। তাহলে আশা করা যায় যে আজকে ডিটারমিনারের ক্লাসের তথ্যগুলো তোমাদের কাজে আসবে। এবং আমি আজকে রাতে এটা পাবো না, আজকে রাতে হয়ে গেলে তো ভালোই, অথবা আগামীকালকে ফার্স্ট আওয়ারে মানে 10টার মধ্যে তোমরা লেকচার শিটের সফট কপি যেটা মানে পিডিএফ কপি যেটা, এটা হচ্ছে তোমাদের গুগল ক্লাসরুমের মধ্যে আমি আপলোড করে দিব, মানে আজকের ক্লাসের পিডিএফ কপি। আর লেকচার শিট আসলে তোমাদের দরকার কেন, যে লেকচার শিটের মধ্যে আমি কিছু তথ্য দিয়েছি যেগুলো হয়তো আমি ক্লাসে বলিনি, তারপর হচ্ছে কিছু অনুশীলন দিয়েছি, প্র্যাকটিস দিয়েছি, যেগুলো তোমাকে খুব হেল্প করবে, ঠিক আছে? এই জন্য লেকচার শিটটা দরকার। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা হার্ড কপি, এটা 5 তারিখের মধ্যে তোমরা তোমাদের ঠিকানা বরাবর ইনশাল্লাহ পেয়ে যাবে, ঠিক আছে? ক্লাসের কোনো ভিডিও রেকর্ড আমি দেই না, কিন্তু রেকর্ড করে রাখি। যারা কোনো কারণে ক্লাস মিস করেছো, মানে তাদেরকে আমি এটা জিমেইলে আমি রেকর্ডটা দিব, কিন্তু পরপর 3টা ক্লাস যদি মিস করো, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে আর কখনোই কোনো রেকর্ডের কপি সরবরাহ করা হবে না। বুঝতে পারছো? তার মানে সহজ কথায় তুমি ক্লাস করতে পারবা পরবর্তীতে, কিন্তু কোনো রেকর্ড কপি পাবা না, ঠিক আছে? আচ্ছা, আর সিনোনিম অ্যান্টোনিমের কথা বলেছিলাম। সিনোনিম অ্যান্টোনিমের যে শীটটা আছে, এই শীটটা আমি তোমাদেরকে গুগল ক্লাসরুমের মধ্যে বলেছি এইমাত্র, যে পিডিএফ কপিগুলো গুগল ক্লাসরুমে আপলোড করে দেওয়া হবে। এবং সিনোনিমের শীট প্লাস এই যে লেকচার নাম্বার 1,
এখান থেকে তোমাদের যে আমি পরীক্ষাটা নিব, পরীক্ষায় আসলে কতটুকু তুমি পড়বা সেটা আমি একটা রুটিন করে দিব। রুটিনটা হচ্ছে গুগল ক্লাসরুমের মধ্যে দেয়া থাকবে, ঠিক রুটিনটা ফলো করে শীটটা তোমরা পড়ে ফেলবা। বোঝা গেছে বিষয়টা? সো আজকে ক্লাসটা তাহলে আমরা এতটুকু পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবা। আর কারো কোনো প্রশ্ন কি? একটা প্রশ্ন ছিল, ভাইয়ান আমার নেটে অনেক প্রবলেম ছিল, ভালোভাবে কিছু করতে পারি নাই, তাহলে আজকে ক্লাসটা, আচ্ছা নেটের প্রবলেমের জন্য আসলে রেকর্ড এটা তুমি তারপর আমাকে একটা নক দিও, দেখা যাক কিছু করা যায় কিনা। সো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ।